আমাদের এইখানকার এই কোর্সের বিষয়টা কিন্তু ঠিক এরকম যে আপনারা যদি ঠিক মতো কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু একদিন যদি মিস করে ফেলেন তাহলে দেখবেন আর আসতে ইচ্ছা হবে। আর আরেকটা যেটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনারা কি একে অপরের সাথে তো মনে হয় পরিচিত হন নাই, বাট আজকে ফার্স্ট ক্লাস বলতে আমার সাথেই পরিচিত না, আপনারা একে অপরের সাথে এটা আপনাদের নিজেদের স্বার্থেই একে অপরের সাথে একটু পরিচিত হয়ে নেবেন, তাহলে দেখবেন ক্লাস করতে ভালো লাগছে। ঠিক আছে, তাহলে শুরু করি নাকি? ম্যাথ একেবারে বুঝেন না এরকম কে কে আছে বলেন, ফ্র্যাঙ্কলি বলেন, কোনো সমস্যা নেই, সবাই বুঝেন, আশা করা যায়। জিরো থেকে স্টার্ট করতে যাচ্ছি, কিন্তু যারা আসছে কেউই বুঝে না, বুঝলে তো না বুঝলে যে আবার আসতো না তা না, অনেকে আছে এরকম যে বোঝে মোটামুটি বাট স্কোপটাকে একটু বাড়ানোর চেষ্টা করছে। অনেকে আছে যে এরকম আপনাদের মধ্যে থেকে, অনেকে আছে এরকম যে 30 মার্কের যদি পরীক্ষা না হয় 20-এর উপরে মার্ক পাবে, অনেকে আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুটা সময় বেশি লাগছে, এর একটা প্রবলেম হতে পারে, অথবা স্কোরটা তার মনের মতো হচ্ছে না, অনেক সময় এরকম হয়ে যায়, দেখে আটকাই যাবে। তার মানে আমার উপরেই সবচেয়ে বড় দায়িত্বটা পড়ে গেছে। আচ্ছা, তাহলে ম্যাথে দুর্বল হলে অবশ্য ক্লাসটা নিয়ে মজা পাওয়া যাবে, কারণ অনেক কনসেপ্টুয়াল আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেনগুলো উত্তর দিতে বললে ভালো লাগবে। কোশ্চেন করাটাকে সবসময় আমি এনকারেজ করি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে এক যোগ করে কেন 2 হয় এটা আর কি আমারও জানা নাই, কিন্তু তারপরে যদি কেউ কোশ্চেন করে বসেন তাতেও কোনো সমস্যা নেই, আমি রাগও করবো না, বকাও দিব না। এক যোগ করে কেন 2 হয় এটা কি জানা আছে? জানা আছে? যে কারণে আপনার বাবা মা আপনার নাম রাখছে ঠিক একই কারণে, কারণটা তো এরকম, কারণ যিনি ম্যাথমেটিশিয়ান উনি তো এটা ডিফাইন করে দিয়ে গেছে যে এক যোগ করলে 2 হয়, কেন হয় এটা কিন্তু ব্যাখ্যা করা যায়, আমরা জাস্ট ওটা মেনে নিয়েই কাজ করছি। এই টাইপের তার প্রবলেম নাই, আপনার প্রবলেমটা আসলে কোথায়, যে আসলে আমরা ম্যাথটা পড়ে বুঝতে পারি না আসলে কি বের করতে বলছে। এই প্রবলেমটা সলভ করতে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগে, যারা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু মিডিয়াম লেভেল স্টুডেন্ট তাদের হয়তো আর একটা বেশি ক্লাস করতে হবে, আর যারা একেবারেই ম্যাথে মানে ফেল করতে 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 পাস করে এতদূর পর্যন্ত আসছেন তাদের সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে। বিলিভ করেন, আপনারা তো মনে হয় সবাই ম্যাট্রিক পাস করে আসছেন নাকি? এটা তো ইমানদারি তো, তাহলে নিশ্চিন্ত থাকেন যে ম্যাথ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। ম্যাথ সলভ করা জাস্ট ঘন্টাখানেকের ব্যাপার, এবং এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আননেসেসারি কোনো কিছু চিন্তা করা যাবে না। আননেসেসারি মানে বুঝেন, আপনাকে প্রশ্নে যদি কোনো কিছু বের করতে বলে ওই প্রশ্নের বাহিরের আমরা কোনো কথা চিন্তা করব, আর আপনারা আননেসেসারি চিন্তা করেন কি করেন না এটা কিছুক্ষণ পরে বোঝা যাবে যে আসলে কে কে চিন্তা করছে না কে কে চিন্তা করছে না। বলে দিচ্ছি, যাই হোক ভালো বের করেন, দেখি কিছু ম্যাথ আপনার ক্লাসে আমরা ক্যালকুলেটর ইউজ করবো না, বাসাতেও না, এটা আপনাকে মানে মেনটেন করে কাজ করতে হবে। হোয়াটএভার, একটু খাতা কলম বের করেন, যাই হোক শুরু করি তাহলে। আমি ফার্স্টে একটা অঙ্ক বলছি, একটা অঙ্ক লেখতে হোয়াট ইজ, আজকে আমরা লেসন যেটা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, ওটা দিয়েই শুরু করছি। হোয়াট ইজ 30% অফ 11/45 of 150? What is 30% of 11/45 of 150? এটাকে ক্যালকুলেশন করতে হবে। এখন পার্সেন্টেজের অঙ্কগুলো আমরা কার প্রেক্ষাপটে করি? 100, যেমন 5% মানে কি 5/100, 7% মানে কি 7/100, 8% মানে কি 8/100, সো x% মানে কি হবে x/100। তাহলে এখানে 30% মানে কি হবে 30/100। এখানে দেখেন যে হোয়াট, এইটাই আসলে ভ্যালুটা বের করতে বলছে। ইজ এর ম্যাথমেটিক্যাল ফর্মটা আজকে থেকে মাথাতে রাখবেন সমান চিহ্ন। ইজ এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি বললাম? সমান চিহ্ন। তবে ইজ না থেকে যে কোনো ভার্বও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম কেসেস বি ভার্ব থাকবে। বলতে পারবেন বি ভার্ব কয়টা? দেখছেন আপনারা কি আননেসেসারি চিন্তা করেন। আমার প্রশ্নটা কি ছিল? বি ভার্ব কয়টা? আপনার উত্তরটা কি হবে? অ্যামিজার ওয়াজার, কিন্তু আমি জানতে চাই এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। কোশ্চেন যতটুকু ততটুকু অ্যান্সার। আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি, আপনার বাবার নাম বলা শুরু করলেন, বুঝবো আমি? মনে থাকবে কথাটা? অনেকেই কিন্তু আপনার অ্যামিজার ওয়াজার বলা শুরু করছিলেন। প্রশ্নটা কি করছিলাম? বিভাগ কয়টা? যতটুকু প্রশ্ন ঠিক ততটুকু চিন্তা করতে হবে। এই জিনিসটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ম্যাথ সলভ হবে না। আমি কিন্তু প্রুভ করে দিলাম যে আপনারা কিন্তু আননেসেসারি চিন্তা করেন, এটা কাজটা করা যাবে। মনে থাকবে? এটা কিন্তু বাইবেল, মনে থাকবে তো না? লেখাই দিব
ছোট বাচ্চাদের মতো লেখাই দিই যে আননেসেসারি কোনো কিছু চিন্তা করা যাবে না, লেখাই দেবো, মনে থাকবে তো? আচ্ছা, যাই হোক, বি ভার্ব ছিল 8টা। এবার বলেন কি কি? অ্যামিজার ছিল, ওয়াজার ছিল, বি না, হ্যাভার গুলো ছিল, বি একটা, বিং একটা, বিন একটা, 8টা। যাই হোক, আমরা ম্যাক্সিমাম কেসেস বি ভার্ব পাবো। বি ভার্বের ম্যাথমেটিক্যাল ফর্মটা কি পাবো? সমানচিহ্ন। তো 30% মানে তাহলে কি? 30/100। এই অফের ম্যাথমেটিক্যাল ফর্মটা আজকে থেকে মাথাতে রাখবেন গুণ, কারণ এটার অফের বাংলাটা হয় এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? গুণ না? যেমন আমরা যদি বলি দ্য পেন অফ রহিম, মানে কি? রহিম এর কলম, এর পাচ্ছি না, এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? গুণ বসাই দিলাম, 11/45 যা ছিল তাই। আবার অফ মানে কি? আবার গুণ 150, মানে এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই ওয়াটের ভ্যালুটা বের হয়ে আসবে, রাইট? ক্যালকুলেশন করে ফেলেন তো, দেখো কত আসে। ক্যালকুলেশন যদি করি, দেখেন আমরা 0 0 কাটি, এটা কাটাটা সহজ। 15 দিয়ে 45 কে কাটলে 3, 3 দিয়ে 3 কে কাটলাম, তাহলে থাকলো কত? 11। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাড়াহুড়া করার দরকার নাই, ভয়ও পাওয়ার কোনো দরকার নাই, আস্তে আস্তে আগাতে থাকেন, ক্যালকুলেশন কিছু না কিছু একটা হয়ে বের হয়ে আসবে। তাহলে কত পাচ্ছি আমরা? 11 না? এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই একটা পাবেন। একটা যদি থাকে তাহলে কত মার্ক? 1 মার্ক। আপনার কাজটা কি? প্রশ্নটাতে যে কথাটা বলে দেওয়া আছে সেটাকে নিয়ে জাস্ট একটু চিন্তা করা, যে কোন দিকে যেতে হবে, কোন ডিরেকশনে যেতে হবে। এই চিন্তাটা যদি করতে পারেন তাহলে আপনার ম্যাথটা সলভ হয়ে যাবে। এবং যখন এই টাইপের আমরা কোনো প্রশ্ন সলভ করব, তখন কি আমরা বাইরে থেকে আননেসেসারি কোনো কিছু চিন্তা করব। যদিও অনেকে আছে এই অঙ্কটা অনেক তাড়াতাড়ি কিন্তু করতে পারতেন, অনেকেই আছে, বাট এইভাবে এখন আগানোর পিছনে একটা কারণও ছিল। কারণটা হচ্ছে যে আপনার এখন যা লেভেল, তার থেকে 1000 গুণ বাড়ায় দেওয়া সম্ভব। যে অবস্থাতেই আসছেন, এখন থেকে 1000 গুণ বাড়ায় দেওয়া সম্ভব। কিভাবে? যদি এইভাবে এখন আমরা চিন্তাটা করা শুরু করি, কারণ আমরা চিন্তা করবো একটা মেথডে, একাধিক মেথডে আমরা চিন্তা করবো। মেথড আমাদের একটা, ওই একইভাবে আমরা আগাতে থাকবো। একইভাবে যদি আগাতে থাকি তাহলে কিন্তু আমাদের এফিশিয়েন্সির লেভেলটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে লেসনে চলে আসেন, আমরা কিছু ম্যাথ দেখি এবার লেসনে। আপনাদের কাছে যে লেকচার শিটটা দেওয়া আছে, সেই লেকচার শিটের 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করবেন, পেজ নাম্বার 2 এর। And কি বলছে? if 60% of x is equal to 50% of y, গোটা প্রশ্ন পড়ার দরকার নাই, আমরা তো একটা লাইন পড়লাম, ওই একটা লাইনের আগে ক্যালকুলেশনটা করব। তো দেখেন কি বলছে? 60% মানে কি? 60/100। অফের ম্যাথমেটিক্যাল ফর্মটা কি বলছিলাম? গুণ x is মানে কি? সমান কার সমান বলছে? 50%। 50% মানে কি? 50/100। অফ মানে কি? গুণ y। তো পরীক্ষার হলে তো এটা আলাদাভাবে তার গুণ দেওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে কি ম্যাথটাকে শর্ট করতে করতে যাবো। আমরা তো একেবারে প্রাথমিক অবস্থায় আছি, এই জন্য গুণ অফের ম্যাথমেটিক্যাল ফর্মটা গুণ এভাবে দিয়ে দিয়ে কাজ করছি। বাট পরীক্ষা হলে কি করবো? 60x/100 ইকুয়াল টু আসলে কি? 50y/100 বলতে পারি না কি আমরা? আচ্ছা, এখান থেকে দেখেন আমরা 100 100 কিন্তু বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে দেখেন উপরের 0, এই 0টাকে বাদ দিয়ে দিতে পারি না? তাহলে এটাকে আমরা বলতে পারি কি যে 6x ইকুয়াল টু আসলে কত? 5y। এই পর্যন্ত কি বোঝা যায়? আচ্ছা, 6x ইকুয়াল টু 5y টা পাইলাম, ভালো কথা। এখন আমাদের কি এখান থেকে x এর মান বের করব না y এর মান বের করব, এটা তো আমরা জানি না। সো আরেকটু এখন প্রশ্নটা করে ফেলা দরকার। তারপরের লাইনে দেখেন কি বলছে? দেন x প্লাস y এর মানটা কত? আমাদের কাছে জানতে হচ্ছে এখন x প্লাস y এর মানটা কত। আমরা এখন কি x এর মান বসাবো না y এর মান বসাবো, এটাও কিন্তু আমরা জানি না। সো এবার অপশনটাকে খেয়াল করেন। অপশনে দেখেন আমরা প্রত্যেকটা অ্যানসার দেখতে পাচ্ছি x এর প্রেক্ষাপটে দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কার মান বের করব? y এর মানটা বের করে নাও। That is 6x/5, right? 6x/5, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো কত? 1.20x। এটা কিন্তু মুখোমুখি বের করছি, ভাগ করি নাই। এটা মুখোমুখি বের করার একটা নিয়ম আছে, এটা বলছি। আপাতত এটা মনে রাখেন, ভাগ করলে আমরা কত পাবো? 1.20। x যা ছিল তাই বসাই দিয়েছি। সো এখন যদি আমরা y এর মানটাকে এখানে বসাই দিই, x যা ছিল তাই, y এর মানটা আমরা কত পাইলাম? 1.20x। যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 2.20 কত? x। তার মানে আমাদের অ্যানসার কত হবে? 3। ভাগটা কিভাবে করছে ওটা পরে বলছি, আপাতত এটা ভাগ করতে নামান। y এর মানটা আমরা তাহলে কত পাইলাম? 1.20x। x এর মানটা যা ছিল তাই, আর y এর মানটা আমরা পাচ্ছিলাম 1.20x। যোগ করে দিলে পাবো কত? 2.20x। যোগফলটা কি বুঝতে পারছেন? অথবা x টাকে কমন নিয়ে নেন, এখান থেকে এভাবে বললেও হতো। x টাকে কমন নিলে পাবো কত? 1 প্লাস 1.20। একই কথা। তাহলে 2.20x আমরা পাইলাম। এই পর্যন্ত কি বোঝা গেছে?
তো দেখেন যখন আমরা এই ম্যাথটাকে সলভ করছিলাম তখন কি আমি বাইরে থেকে কোনো থিওরি আলোচনা করছি আপনাদের সাথে? সরাসরি প্রশ্নে চলে গেছি, প্রশ্নটাকে পড়ে বুঝে কাজ করার চেষ্টা করছি। প্রশ্ন ঠিক যেদিকে যাইতে বলছে আমরা ওদিকে চলে গেছি, রেজাল্ট আমাদের সামনে অলরেডি চলে আসছে। পরীক্ষার হলে কাজটা হচ্ছে আমাদের এটা, যে আননেসেসারি আমরা কোনো কিছু চিন্তা করবো না, ঠিক যতটুকু চিন্তা করতে বলবে ততটুকু নিয়ে আমরা চিন্তাটা করবো। আমাদের মেধার সব মেধায় একটা প্রশ্নের জন্য ঢেলে দেবো না। যদি আমরা সকল মেধা একটা প্রশ্নের জন্য ঢেলে দিই তাহলে সমস্যা হবে যেটা, যে আপনার ম্যাথটা সলভ করতে হয় বেশি সময় লাগবে, আর নাহলে আপনি ম্যাথটা সলভ করে আসতে পারবেন। এবং বিলিভ করেন 30টা ম্যাথ সলভ করতে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগে যদি এই মেথডে কাজ করতে পারেন। আমার নিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ম্যাথ রিডিং করে আমি বলে দিতে পারবো এটা রেজাল্ট এরকম হবে, কারণ ক্যালকুলেশনের আমার এতটাই ইফিসিয়েন্সি হয়ে গেছে যে আমি ম্যাথ দেখলে ওইটা ক্যালকুলেশনটা মাথায় দিয়ে কাজ করে দিতে পারবো যে এই মেথডটা এইভাবে যাবে, এটা রেজাল্ট এরকম, এই ক্যালকুলেশনটা ঠিক করার জন্য। এবং এখানে দেখেন আমি আরো একটা কাজ করছি, এখানে কিন্তু যে লাইনগুলো লিখছি না, পরীক্ষার হলে তো নিশ্চয়ই আমার জন্য তো আমি এত লাইন লিখতাম না, এটা আপনাদের বোঝানোর জন্য লিখছি। আপনাদের কাজ হচ্ছে যখন আপনি বাসাতে ট্রাই করবেন তখন যতগুলো লাইন লেখা আপনার মনে করছেন লেখা দরকার লিখে লিখে কাজ করবেন। আপাতত মুখে মুখে কাজ করতে যেন না, তাহলে আবার ধরা দিয়ে যাবে। কারণ আপনার কি মনে হয় আমি মুখে মুখে করতে পারি, এটা কি আমি প্রথম থেকেই? এটা কিন্তু লিখে কাজ করতে করতে হবে, এটা আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। কত কি মনে থাকবে? তাহলে এটার ভাগফলটা আমরা দেখছি একটু পরে। 2 নম্বর প্রশ্নটা একটু দেখুন তো। আসছে কোনো কিছু? কি বলছে? 0.01, প্রশ্নে যা বলা আছে ওইটাকে নিয়ে কাজ করছি। দেখেন 0.01 যা ছিল তাই। তারপরে কি বলছে? ইজ, এই ইজ এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কি বলছিলাম? সমান চিহ্ন দিয়ে দিলাম। কি বলছে? ওয়াট পার্সেন্ট, এই ওয়াট পার্সেন্টটাকে ধরলাম আমরা এক্স পার্সেন্ট। তারপরে কি ছিল? অফ, অফের ম্যাথমেটিক্যাল ফর্মটা কি? গুণ। গুণ কত বলছে? 0.1। তো একটু আগে আমরা দেখে আসলাম 30% মানে যদি 30/100 হয় তাহলে x% মানে কত? x/100। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 0.01। x% মানে কি? x/100। 0.1। এখান থেকে কি আমরা এখন x এর মানটা বের করতে পারবো না? x এর মানটা বের করব কিভাবে? তাহলে x কত পাবো? যে 0.01 * 100। এবার পাই কত? 0.1। এই দশমিকটাকে যদি তুলে দিই তাহলে নিচে কত আসবে? দশমিক তুলে দেওয়ার জন্য 1, দুইটা সংখ্যা মানে কি? দুইটা জিরো। এই দশমিকটাকে তুলে দিলে উপরে কি একটা দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা মানে কত? একটা জিরো। সো কাটাকাটি যদি করি 100 100 বাদ 1 এর পূর্বে জিরো তো আর কোনো দাম নাই, সো ক্যালকুলেশন করলে কত পাবো? 10। এই ম্যাথটাকে কিন্তু আমরা এক লাইনে মুখে মুখে করতে পারতাম, বাট আপাতত আপনাদের মুখে মুখে কোনো কিছু করার দরকার নেই। মুখে মুখে করার জন্য আমাদের হাতে বহু টাইম আছে। আপাতত আপনারা একটু লিখে লিখে কাজ করেন যে 0.01 ইজ, এই ইজ এর ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা তাহলে কি পাচ্ছিলাম? সমান। সমান কি বলছে? ওয়াট পার্সেন্ট। এই ওয়াট পার্সেন্টটাকে আমরা কি ধরলাম? x%। কার x%? অফ মানে কি? গুণ। গুণ কত বলছিল? 0.1 যা ছিল তাই। তো x% মানে কি আসলে? x/100। এখান থেকে আমরা x এর মানটাকে বের করে ফেলছি, তাহলে কত পাচ্ছি? 10। তার মানে আমাদের অ্যানসারটা আসলে কত পার্সেন্টের সমান হবে? 10% এর সমান। এই যে 3টা অঙ্ক বললাম না এখন এতক্ষণ পর্যন্ত, এই 3টা অঙ্কের মতো পরীক্ষাতে অবশ্যই একটা অঙ্ক পাবো। এই রকমের একটা অঙ্ক অবশ্যই পাওয়া যাবে। পারা যাবে না এই টাইপের অঙ্কগুলো থাকলে? এখন পারা যাবে তো? কনফিউশন আছে কোনো? এইটা x এর মান বের করতে যাচ্ছি, 100টা তো নিচে আছে, সমান এই পাশে গেলে কি গুণ হয়ে যাবে? গুণ করছি। আর এই 1টা তো উপরে ছিল, সমান এই পাশে কি নিচে চলে আসবে? দশমিকটাকে তুলে দিলে উপরে একটা 1, একটা সংখ্যা মানে একটা জিরো। এই দশমিকটাকে তুলে দিলে নিচে 1, দুইটা সংখ্যা মানে দুইটা জিরো। কাটাকাটি করছে মানে দশমিকের কাজটা করে না। পারা যাবে তো এবার নাকি? তাহলে এবার একটু
এইটা থেকে এবার একটু উপরের লেভেলে যাচ্ছে। চলে আসেন 5 নম্বর অঙ্ক। আপনাদের কি আজকেই ফার্স্ট ক্লাস না এর আগে আর কোনো ক্লাস হয়েছে? ক্লাস হয়ে গেছে আর ইয়ার ক্লাস হয়ে গেছে। আপনাদের ব্যাচ কি শনি সম্পদ না রবি মঙ্গল? শনি সম্পদ। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে 5 নম্বর টিকিটটা করো। কি বলছে? ইন এ ন্যাশনাল ফুটবল লিগ। আননেসেসারি কথাবার্তা। ফার্স্ট টাইমে তো আমরা এখানে কোনো ইনফরমেশনই তো পাইলাম না। এটা ফুটবল লিগের কথা বলা হচ্ছে, এটা নিয়ে চিন্তাই করার দরকার নেই। কি বলছে? টিম এ হ্যাজ ওন 35 গেমস আউট অফ 50 প্লে। টিম এ 50টা গেমস খেলে কয়টাতে জয়লাভ করেছিল? 35টা। ঠিক আছে, তারপরে কি জানতে আছে দেখেন, হোয়াট পার্সেন্টেজ অফ গেমস, অফ গেমস মানে কি? টোটাল গেমসের কথা বলছে। টোটাল গেমসের কত পার্সেন্ট টিম এ লুজ, কত পার্সেন্ট আসলে হেরে যাচ্ছে এটা জানতে আছে। তাহলে সে কয়টা গেমস যারা খেলেছিল? 50টার মধ্যে 35টাতে যদি জিতে যায় তাহলে হারছে কয়টা? 15টাতে। তাহলে এটা আমরা বলতে পারি যে 50টাতে জিতবে আসলে হারে কয়টাতে? 15টা। একে কত? 100তে কত? 100তে কেন চিন্তা করলাম? কারণ আমাদের পার্সেন্টেজটা জানতে হচ্ছে, আর আমরা জানি পার্সেন্টেজ সবসময় কার প্রেক্ষাপটে আমরা চিন্তা করবো? 100। তাহলে 50টা গেমস খেললে হেরে যায় কয়টাতে? 15টাতে। একে কত মানে কি? 15/50 নাকি? আর 100তে কত মানে কি হবে? ইনটু 100। 15/50 ইনটু 100 কাটাকাটি করলে কত পার্সেন্ট পাবো? আমার কথাগুলো কি মিলছে? দেখেন, আমি কিন্তু প্রশ্নের বাইরে কিন্তু কোনো জিনিস নিয়ে চিন্তা করছি না। ঠিক প্রশ্ন যতটুকু চিন্তা করতে বলছে ততটুকুই কিন্তু চিন্তা করছি। আজকে থেকে আগামী ক্লাসগুলো পর্যন্ত এই জিনিসটা আপনাকে মেনটেন করে কাজ করতে হবে। এখন যদি এরকমও হয় যে ধরেন আজকে সূর্য ওঠে নাই, তাও আপনাকে এটা মেনটেন করে কাজ করতে হবে। আপনি যদি মরতেও যান তাও কি মরার আগে স্টেপটা কাজ করে, স্টেপ অনুযায়ী কাজ করে মরতে যাবেন, মনে থাকবে না? স্টেপের বাইরে যদি যান তাহলে আপনার ম্যাথ সলভ করতে কিছুটা আসলে প্রবলেম হবে। কারণ আমাদের অভিজ্ঞতাতে একটা জিনিস আমরা দেখতে পাইছি, সেটা হচ্ছে যে ম্যাথ অনেকে আমাদের থেকে ভালো বোঝে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যে আমার থেকে ম্যাথ অনেক ভালো বোঝে। ম্যাথমেটিক্স থেকেও আছেন না আপনারা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন না। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু নর্মালি কিন্তু আপনাদের ম্যাথের অবস্থাটা বা কনসেপ্টটা কিন্তু অনেক ভালো হয়। কিন্তু আপনারা এটা যদি বলেন যে আমরা ম্যাথ পারি না, এটা কিন্তু ম্যাথ যে আপনারা পারেন না এটা কিন্তু না, ম্যাথ কিন্তু পারেন, কিন্তু আপনাদের সময়ের সাথে বা ওই প্রেশারের সাথে কিন্তু আপনাদের মেধাটা ম্যাচ করছে না। ওই ম্যাচ করার দায়িত্বটা হচ্ছে আমাদের। এবং এটার জন্য এই মেথডে যদি একটু কাজ করতে পারেন, আশা করা যায় যে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরকম আরো কিছু অঙ্ক দেখি, দেখেন 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। 8 নম্বর অঙ্কটা ভাই একেবারে শেষ, একটু পড়বেন। আট নম্বর আপনি বসে পড়েন, সমস্যা নেই। 8 নম্বরে যে এজ ইনকাম আছে না, সেটা আছে না, পড়তে বলছি। এই পর্যন্ত থাক। তাহলে এই লাইনে কি বলা হলো? এর ইনকামটা হয় বি এর ইনকামের তুলনায় 25% কম। তাহলে আমরা যদি ধরে নেই যে বি এর ইনকাম হচ্ছে 100 টাকা, তাহলে এর ইনকাম কত হবে? আমরা বি এর ইনকামটাকে ধরলাম 100 টাকা, তাহলে এর ইনকাম কত হবে? 100 থেকে 25ই কম, আমরা 75 টাকা। এই যে 75টা বের করলাম, এটা কিভাবে বের হচ্ছে এটা কি বুঝতে পারছেন? কিভাবে বের হচ্ছে? দেখেন, বি এর ইনকামটা তো আসলে 100 টাকা ছিল, কম মানে কি? মাইনাস। এই 100-এর উপরে আসলে 25% কমাতে বলছিল। টাকাটিগুলো আসলে কতই কমে যাচ্ছে? 100 ধরার সুবিধা হচ্ছে এটা যে যে মানটা কমাতে বলছে সেটা সরাসরি 100 থেকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে বি এর ইনকাম যদি 100 টাকা হয়, এর ইনকাম তাহলে কত টাকা হবে? 75 টাকা। এই পর্যন্ত কি বোঝা যায়? তারপরের লাইনে দেখেন কি বলছে, is B's income more than that of A? B এর ইনকামটা এর তুলনায় কত টাকা বেশি? তো বি এর ইনকাম 100 টাকা, এর ইনকাম কত টাকা? 75 টাকা। কত টাকা বেশি? 25 টাকা। তাহলে এর ইনকাম যদি 75 টাকা হয়, তাহলে বি এর ইনকাম বেশি কত টাকা? তাহলে একে কত? 100 কত? কারণ আমাদের কাছে পার্সেন্টেজটা জানতে হচ্ছে যে এর ইনকাম যদি 75 টাকা হয়, তাহলে বি এর ইনকাম এর তুলনায় বেশি 25 টাকা, পার্সেন্টেজে কত এটা জানতে হচ্ছে। দ্যাট ইজ একে কত? 100 কত? কাটাকাটি করে দেখেন তো কত আসে? কত? 30
6 7 তো না না 25 দিয়ে বোঝা যাচ্ছে কাটতে পাবো 3 33 এ 99 মানে 33.13%। কাটাকাটি করলে কিরকম আসবে না? কত পাচ্ছি আমরা? উপরে 25 75 ইনটু 100, 25 দিয়ে 75 কে কাটলে পাবো 3, 100 কে 3 দিয়ে কাটলে পাবো 3 33 এ 99 25 এর সাথে 1 মানে কি 1/3, 33.13%। তিনটা কি হয়ে গেছে? আমাদের কাজটা কি ছিল দেখেন, একটা করে লাইন করছি, একটা করে লাইন নিয়ে নিয়ে আমরা কাজ করছিলাম। এই জিনিসটা কিন্তু মেইনটেইন করতে হবে। এই রকমেরই সেম অঙ্ক ছিল 7 নাম্বার। আচ্ছা আগে একটু বলেন আপনাদের সব, আমি মেধার অবস্থাটা জানি না আপনাদের কার কি অবস্থায় আছে, এটা দুই একটা ক্লাস গেলে বোঝা হয়ে যাবে। আমার স্পিড কি ঠিক আছে না একটু স্লোলি আগাবো? একটু স্লোলি যাবো। আগের অঙ্কগুলো তো বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, 7 নম্বরটা দেখেন। সাথে দেখেন কি বলছে, the population of a country doubled every 10 years from 1980 to 2010 এটার মানে কি? প্রতি 10 বছরে কি হয়? ডাবল হয়, জনসংখ্যা ডাবল হয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য। 1980 থেকে 2010 যা থাকবে তার ডাবল হবে, যা থাকবে তার ডাবল হবে, প্রতি 10 বছর পর পর এটা আমাদের চিন্তা করতে হচ্ছে। কত হতে পারছে? তো 1980 সালে দেখে আসে, ধরেন 80 সালে যদি একজন লোক সংখ্যা থাকে তাহলে 90 কত হবে? দুইজন, যা থাকবে তার ডাবল, 90 গেল, তাহলে 2000 এ যে কত হবে? তাহলে 2010 এ যে কত হবে? লোক সংখ্যা কি বাড়লো না কমে গেল? বাড়লো। কতজন বাড়ছে? ডাবল। একজন থেকে 8 জনে চলে আসছে, বাড়লো কতজন? 7 জন। প্রশ্নে দেখেন কি জানতে হচ্ছে, what was the percentage increase in population during the period, মানে এই সময়ের মধ্যে, এই সময় মানে 80 থেকে 2010 এর মধ্যে নেট লোক সংখ্যা কতজন বেড়ে যাচ্ছে। তাহলে নেট কতজন বাড়ছে? 7 জন, বাট এটা পার্সেন্টেজে কত এটা জানতে হচ্ছে। তাহলে আমরা কি বলবো যে একজনে বাড়ে কতজন? 7 জন, বাট আমাদের তো পার্সেন্টেজ জানতে হচ্ছে, তাহলে কতজনে বাড়বে? 100 জনে বাড়বে, তাহলে কতজন? 700 জন, মানে কি কত পার্সেন্ট? 700%। কারণ আমরা জানি পার্সেন্টেজকে সবসময় কার প্রেক্ষাপটে চিন্তা করতে হবে? 100 প্রেক্ষাপটে। আমরা তো একজন ধরে কাজ করছিলাম, যে একজনে বাড়বে আসলে কতজন? 7 জন, তাহলে 100 জনে বাড়বে কতজন? 700 জন, মানে কত পার্সেন্ট? 700%। আমি এখানে একজন ধরে কাজ করছি, কারো যদি মনে হয় এখানে 100 ধরবেন, ধরেন, তাতেও কোনো সমস্যা নেই। 100 হলে এখানে 200, এখানে 400, এখানে 800, তাহলে কি বলতাম? 100 জনে বাড়ে 700 জন, পার্সেন্টেজ কত? 700%, 600 করে অ্যান্সার হয়ে যেত। অঙ্ক আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে করবেন, বাট আপনার বুঝে কাজ করতে পারলে চলবে। আপনার মেথডটাই অ্যাপ্রোপ্রিয়েট। আমার মেথডটাই যে একবারে 100% কারেক্ট এমনটাও কিন্তু না। আপনার যেভাবে অঙ্কগুলো করতে আপনি নিজে কমফোর্টেবল ফিল করবেন সেটাই হচ্ছে কারেক্ট। যেমন উদ্ভাস একটা কথা বলে, খেয়াল করছেন কিনা, এই একটা ওদের খুবই ভালো একটা অ্যাড ছিল, যে একই অঙ্ক বিভিন্ন রকম নিয়মে আসলে করা যায়, তবে যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই হচ্ছে কি করতে যুক্তি দিয়ে আপনাকে বলতে হবে যে এই ম্যাথটাকে কিভাবে করা যায়। যদি যুক্তি না দেখে আপনি যদি বলেন আপনার ইচ্ছা মতো না এই ম্যাথটা এরকম 1 যোগ করে 3 হয়, কিছু হোক আর না হোক, তাহলে তো আবার হবে। যুক্তি দিয়ে যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার ম্যাথটা কারেক্ট। কথাই বুঝাতে পারছি? এই পর্যন্ত কি বোঝা গেছে? কি তাহলে এবার আরেকটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে 9 নাম্বার এবং 16 নাম্বার। 9 আর 16 দুইটা অঙ্ক একই রকমের। 9 নাম্বার এবং 16 নাম্বার দেখেন। 9 কি বলছে? In a college 40% of the students are boys। এই লাইনটাই থাক আপাতত, আগে আমরা একটা একটা করে লাইনের কাজ করতে যাচ্ছি। কি বলছে? 45% of the students are boys। তাহলে টোটাল লোক সংখ্যা যদি 100 ধরি তাহলে কতজন বয়েজ? 45 জন। তো বাকি 55 জন কি গার্লস, কারণ আমরা ধরে নিব আমাদের ইকোনমিতে কোনো ভিসা নেই। সো বয়েজ যদি 45 জন হয় তাহলে বাকি 55 জন কি আসলে গার্লস। ওকে, বয়েজ যদি আমাদের 45 জন হয় তাহলে গার্লস হচ্ছে আসলে 55 জন। পরের কথাটা আসলে বলাটা ঠিক হয় না, তারপরে বললাম এই কারণেই, কারণ আপনাদের র্যাডিক্যাল ক্লাস হয়ে গেছে, আপনারা এখন এটা বলতেই পারেন 45 জন বয়েজ, তার অর্থ তো এই নয় যে 55 জনই গার্লস হবে, তার ভিসাও হইতে পারে, কারণ এটা তো ডিফাইন করা থাকবে। বাট ম্যাথমেটিক্সে এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে না।
বয়েজ যদি হয় তাহলে বাকিরা কি হবে গার্লস, গার্লস যদি এতজন হয় বাকিরা তাহলে কি হবে বয়েজ, এরকম আর কি। ফার্স্ট লাইনে কিন্তু কাজ শেষ। সেকেন্ড লাইনে আসেন, দেখেন কি বলছে, if 40% of the boys and 20% of the girls went on a picnic, তাহলে বয়েজদের মধ্যে কতজন যাচ্ছে 40%, 40%। তাহলে বয়েজদের মধ্যে পিকনিকে যাচ্ছে দেখেন কতজন 45 এর মানে কি গুণ, কত পার্সেন্ট বলছে 40% মানে কি 40/100। সো কাটাকাটি যদি করি 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 18 জন পিকনিকে যাচ্ছে বয়েজদের মধ্যে, নাকি? বয়েজ ছিল 45 জন, 45 এর 40% পিকনিকে যাচ্ছে, এবং গার্লস এর মধ্যে পিকনিকে যাচ্ছে কতজন 55 কত পার্সেন্ট বলছে 55 এর মানে কি গুণ 55 এর 20% পিকনিকে যাচ্ছে। সো কাটাকাটি করলে পাবো হচ্ছে 5, এটা কাটাকাটি করলে পাবো কত 11 জন। তাহলে বয়েজদের মধ্যে পিকনিকে যাচ্ছে 18 জন, গার্লসদের মধ্যে পিকনিকে যাচ্ছে কতজন 11 জন। সেকেন্ড লাইনেরও কাজ শেষ হয়ে গেল। থার্ড লাইনটা দেখেন কি বলছে, what percentage of the total students went to the picnic, টোটাল লোক সংখ্যার কত পার্সেন্ট পিকনিকে যাচ্ছে। তো টোটাল দেখেন কতজন পিকনিকে যাচ্ছে 29 জন না, 18 জন যাচ্ছে বয়েজ এবং 11 যাচ্ছেন কি গার্লস, তার মানে কতজন পিকনিকে যাচ্ছে 29 জন। তো 100 জনের মধ্যে পিকনিকে যাচ্ছে 29 জন, তাহলে এটাই তো পার্সেন্টেজ, কত পার্সেন্ট 29%। টোটাল লোক সংখ্যা তো আসলে আমরা 100 ধরে কাজ করছিলাম, যে টোটাল লোক সংখ্যা যদি 100 হয় তাহলে পিকনিকে যাচ্ছে আসলে কত 29 জন, আর কত পার্সেন্ট 29%। দেখেন এই অঙ্কটাকেও যখন আমরা সলভ করছিলাম তখন কিন্তু আমি কি আননেসেসারি কিন্তু কোনো কিছু চিন্তা করছিলাম না, একটা করে লাইন ধরছি, একটা করে লাইনের কাজ করছি। যদি এই কাজটা করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের ম্যাথের টাইমটা কমে যাবে। বিলিভ করেন এইটা এফর্টটা কিন্তু পরীক্ষা, কিন্তু আমরা যেটা করি সবসময় একবারে হচ্ছে গোটা প্রশ্নটাকে পড়ে ফেলি, পড়ার পরে এটা বোঝা যায় প্রশ্নটা পড়ে কিছু বোঝা যায়, আবার সেকেন্ড টাইম পড়ি, পড়ার পরে এটা বাংলাটা করার পরে হ্যাঁ বোঝা যায় এটা আসলে প্রশ্নে এই জিনিসটা জানতে হবে। থার্ড স্টেপে আমরা এভাবে স্টেপ বাই স্টেপে কাজ করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ। তাহলে আগে দুইবার পড়া প্রশ্নটা কি বোকামি না, তাহলে আমি দুইবার প্রশ্নটা পড়বো না, আমার সময় নষ্ট হচ্ছে। এইভাবে যদি দুইবার প্রশ্নটাকে পড়া আমরা কমাই দিই, তার মানে আগে যদি আপনার 30 মিনিট সময় লাগতো তাহলে তো এখন 1/3 লাগাবো, হিসাবে তো তাহলে 10 মিনিট লাগাবো। ম্যাথমেটিক্যালি তো প্রুফ করে দিলাম, 3বার কোশ্চেন, 3বার থেকে আমি 2বার টাইম কমাই দিয়েছি, তাহলে একবার, তার মানে 1/3 টাইম লাগাবো। আগে যা টাইম লাগতো তার থেকে 1/3 টাইম লাগা মানে আপনার কিন্তু কিছুটা টাইম তো সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরকমই আরেকটা অঙ্ক ছিল, দেখেন কত নম্বর যেন বলছিলাম 9 করে 16 নম্বরটা খেয়াল করেন, একই রকমের অঙ্ক ছিল, বাট এখানে টোটাল লোক সংখ্যাটা বলে দেওয়া আছে। দেন কি বলছে, ইন এ ব্যাচ অফ 500 স্টুডেন্ট, একটা ব্যাচে কতজন স্টুডেন্ট আছে 500 জন, 40% আর গার্লস। তো 40% যদি গার্লস হয় তাহলে কত পার্সেন্ট বয়েজ 60%, আগের অঙ্কের মতোই। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু টোটাল লোক সংখ্যা 100 ধরে করলেও কিন্তু একই অ্যানসার হবে পার্সেন্টেজ। আচ্ছা, আগে আপাতত আমরা 500 ধরেই কাজ করি, কারণ আমরা আননেসেসারি চিন্তা করব না, যা বলে দেওয়া আছে সেখান থেকে কাজ করি। টোটাল লোক সংখ্যা আমাদের কতজন বলছিল 500, তাহলে গার্লস কতজন হবে 500 এর 40% মানে কতজন 200 জন, কাটাকাটি করলে 200 পাবো। তাহলে বয়েজ কতজন হবে 300 জন। 500 জনের মধ্যে গার্লস যদি 200 হয় তাহলে বাকি 300 জন কি বয়েজ। ফার্স্ট লাইনের কাজ শেষ, এ পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, তাহলে এবার সেকেন্ড লাইনটাকে নিয়ে চিন্তা করেন। 25% of the boys 25% of the boys and half of the girls agreed to go for study tour. স্টাডি ট্যুরে যাওয়ার জন্য কতজন রাজি হচ্ছে? বয়েজদের মধ্যে 25%। তাহলে স্টাডি ট্যুরটাকে নিয়ে চিন্তা করি, এসটি লিটার দ্যাট ইজ স্টাডি ট্যুর। বয়েজদের মধ্যে ছিল 300 জন, তাদের কত পার্সেন্ট যেতে যাচ্ছে 25%, মানে কতজন 75 জন। আর গার্লসদের মধ্যে যেতে যাচ্ছে 200 এর অর্ধেক 100, মানে কতজন 100 জন। তাহলে টোটাল কতজন পিকনিকে যেতে রাজি হবে 175 জন। বয়েজদের মধ্যে যেতে যাচ্ছে 75 জন, গার্লসের মধ্যে যেতে যাচ্ছে 100 জন। টোটাল কতজন পিকনিকে যেতে যায় 175 জন। কি জানতে আছে দেখেন লাস্ট লাইনে, what percentage of the entire batch did not sign up for the tour, কত পার্সেন্ট আসলে এই ট্যুরে যেতে রাজি হয় নাই। তার মানে টোটাল কতজন যেতে রাজি হচ্ছে 175 জন। তাহলে কতজন যেতে রাজি হয় না 500 থেকে 175 বাদ দিয়েছেন 325 জন।
তাহলে স্টার্টেড ট্যুরে যাবে না, এসটি লিখে কেটে দিলাম। কতজন তাহলে 500 থেকে 175 বাদ দিয়ে দিলাম, মানে কত পাবো 325। তাহলে এখন আমরা বলবো কি যে 500 জনের মধ্যে স্টাডি ট্যুরে যেতে চায় না 325 জন, একে কত 100। 500 জনের মধ্যে স্টাডি ট্যুরে যেতে যাচ্ছে না 325 জন, একে কত 100 কত। ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে। দেখেন কত আসে। কত আসছে 65। আগের অঙ্কগুলোর সাথে কি একই রকম ভাবে আসছে না? স্টেপ বাই স্টেপ জাস্ট আমরা কাজ করব। প্রশ্নে যতটুকু ইনফরমেশন দেওয়া থাকবে ঠিক ততটুকু নিয়েই আমরা চিন্তা করবো, আননেসেসারি কোনো কিছু চিন্তা করার দরকার নেই। স্টেপটা কি বোঝা গেছে? আমরা একটা একটা করে লাইন করছি, একটা একটা করে লাইনে নিয়ে কাজ করছি। করা যাবে না এই টাইপের অঙ্কগুলো থাকলে এখন? এবার আসেন আমরা এখানে 500 না ধরে আগের অঙ্কের মতো যেটা বলছিলাম যেটা করতে পারি, পার্সেন্টেজ যেহেতু জানতে আছে আলটিমেটলি। আমরা যদি এখানে 100 ধরি, টোটাল লোক সংখ্যা যদি 100 ধরি তাহলে কি হবে? 100 এর 40% মানে কত জন? তাহলে বয়স কত জন? তাহলে পিটিএ যাইতে যাচ্ছে কত? 40 এর অর্ধেক 20 জন। আর 60 এর হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে? 25%, মানে 15 জন। তাহলে টোটাল কতজন পিকনিকে যেতে চাইবে? 35 জন। তাহলে যেতে যাচ্ছে না কতজন? 100 জনে যেতে হচ্ছে না 65 জন। পার্সেন্টেজ কত? 65%। পার্সেন্টেজের সুবিধা হচ্ছে যে টোটাল যাই দেওয়া থাকুক না কেন রেজাল্ট সবসময় একই আসবে। পার্সেন্টেজের সুবিধা হচ্ছে এটা। এটা যদি 500 না ধরে, এখানে 100 না ধরে আপনি 1 লাখ ধরেন, তাও অ্যান্সার 65%ই পাবেন। আপনি এখানে 100 কোটি ধরেন, তাও কিন্তু অ্যান্সার একই পাবেন। পার্সেন্টেজ সবসময় একই থাকে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কতজনের পিকনিকে যেতে যাচ্ছে, তাহলে 100 জনের মধ্যে 35 জন, তাহলে যেতে যাচ্ছে না 65 জন। 100 জনে যেতে যাচ্ছে না 65 জন, পার্সেন্টেজে কত? 65%। এখানে নিতে পারে আমাদের লাইনটা সেভ করুন। এখন আপনারা আসলে কোন মেথডে করবেন পরীক্ষাটা? অবশ্যই প্রথম মেথডই আপাতত প্র্যাকটিস করুন। আপনাদের মোটামুটি ওই 2-3 মাস যাওয়ার পরে এমনি আপনারা বুঝে ফেলবেন যে কোন মেথডে গেলে আপনাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। কারণ 3 মাসের মধ্যে কিন্তু আমরা পার্সেন্টেজের উপরেই 5টা লেসনে কাজ করব। আজকে যেরকম পার্সেন্টেজ করছি, সেকেন্ড লেসনটাও কিন্তু পার্সেন্টেজের উপর। থার্ড লেসনটা পাবো হচ্ছে পার্সেন্টেজের কিছু সহ ইকুয়েশন পাবো। ফোর্থ লেসনটা হচ্ছে ইনইকুয়ালিটি, 5 হচ্ছে 6, 7 এ যে পাবো হচ্ছে আবার থার্ড লেসনে ফ্র্যাকশন আছে। 6 নম্বর লেসনে যে পাবো রেশিও প্রপোর্শন। এই একই কথা। যেমন 5% মানে কি 5/100 না? এটা পার্সেন্টেজ। 5/100 করলে কি এটা পাবো? প্রপোর্শনের অনুপাতে আছে। এটাকে যদি ফ্র্যাকশনে প্রকাশ করি তাহলে কত পাবো? 1/20। তার মানে যেটা পার্সেন্টেজ ওটাই প্রপোর্শন, ওটাই কি রেশিও। আবার কি ওটাই কি আবার ফ্র্যাকশন। কারণ রেশিও প্রকাশ করতে চাইলে আমরা কিভাবে করব? 1:10। তার মানে এই লেসনটা নিয়ে আপনার কাজ করা মানে কয়টা লেসন হচ্ছে? 4টা। আবার আরো একটা জিনিস হচ্ছে পার্সেন্টেজের লেসনের উপর বেস করে কিন্তু ইন্টারেস্ট এবং প্রফিট এন্ড লসটা হবে। তার মানে এই লেসনটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। একটা লেসন থেকে আমরা 6-7টা লেসন কভার করে দিতে পারি এবং প্রত্যেকটা কাজ হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ কাজ করা। আরো কিছু অঙ্ক আমরা দেখি। দেখেন 11 নম্বর অঙ্কটা একটু দেখি। জানি না 16 নম্বর কি করলাম আমরা? কত ছিল তাহলে জানো? 65 তো নাই। সো অ্যানসার নাম অফ দিস হবে যা করে দিয়েছি ওইটাই। মানে অ্যানসার কি খেয়ালও করি নাই যে কি দেওয়া আছে। 11 নম্বরটা দেখেন। হ্যাঁ অ্যানসার ই হবে। 11 নম্বরটা কি খেয়াল করেন? কি বলছে? ইফ বেসিস পয়েন্টস আর ডিফাইন্ড সো দ্যাট, বেসিস পয়েন্টটা কি এটা ব্যাখ্যা করে দিচ্ছে দেখেন। সো দ্যাট 1% ইজ ইকুয়াল টু 100 বেসিস পয়েন্ট। বেসিস পয়েন্ট জিনিসটা কি ওরা ডিফাইন করে দিচ্ছে কি যে 1% মানে কত বেসিস পয়েন্ট? 100। তাহলে 2% মানে কত বেসিস পয়েন্ট হবে? 3% মানে কত বেসিস পয়েন্ট? 4% মানে কত বেসিস পয়েন্ট? 400 এরকম মানে। তো কি জানতে চাচ্ছে আমাদের কাছে? দেন 82%
ইজ হাউ মেনি বেসিস পয়েন্টস গ্রেটার দেন 62.5%। পার্সেন্টেজে কত বেশি এটা না, জানতে হচ্ছে কি বেসিস পয়েন্টে কত বেশি। তো 82.5 62.5 থেকে পার্সেন্টেজে কত বেশি, 20% না? তাহলে আমরা এখন প্রশ্ন বলতে পারি কি যে 1% মানেই আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল 100 বেসিস পয়েন্ট, তাহলে 20% মানে কত বেসিস পয়েন্ট হবে? 20 × 100 মানে কত? 2000। ওরে মানে অ্যান্সার। দেখেন প্রশ্নটা থেকেই কিন্তু আমি কাজ করছি। প্রশ্নের ফার্স্ট লাইনে আপনাকে বলেই দেওয়া হচ্ছে যে আপনি কোন দিকে যেতে হবে। কোন দিকে যেতে বলছে? 1% মানেই প্রশ্নে বলে দেওয়া ছিল কত বেসিস পয়েন্ট? 100 বেসিস পয়েন্ট। জানতে হচ্ছে 82.5%, 62.5% এর তুলনায় বেসিস পয়েন্টে কত বেশি। আগে আমরা কি বের করছি? পার্সেন্টেজে কত বেশি। 82.5 62.5 থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে এখন প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 1% মানে 100 বেসিস পয়েন্ট, তাহলে 20% মানে কত বেসিস পয়েন্ট হবে? 100 × 20 মানে কত? 2000। কি ধরে গেছে? এবার তাহলে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শুরু করছে। গুরুত্বপূর্ণ অঙ্কর মধ্যে আছে দেখেন ওই যে 12 নাম্বার 13 নাম্বার, আরো কিছু আছে অপর বিষয়ে। 12 নাম্বার 13 নাম্বার ঠিক খেয়াল করেন। ফার্স্টে 12 নাম্বারটা দেখেন। কি বলছে? একটা ইলেকশন ইনভলভিং টু ক্যান্ডিডেটস। একটা ইলেকশনে কতজন ক্যান্ডিডেট থাকবে? দুইজন। 68 ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। 68টা ভোটকে কি হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে? বাতিল। ইনভ্যালিড মানে হচ্ছে বাতিল, বাতিল দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? দ্য উইনিং ক্যান্ডিডেট সিকিউরস 52%। এই লাইনটাকে নিয়ে একটু কাজ করি। দুইজন ক্যান্ডিডেট ছিল আমাদের প্রশ্ন বলে দেওয়া আছে। যে ব্যক্তিটা উইনিং ক্যান্ডিডেট সে ভোট পাচ্ছে 52%। তাহলে লুজিং ক্যান্ডিডেটটা কত পার্সেন্ট ভোট পাবে? 48। কারণ আমরা টোটাল ভোট কত জানি? 100%। তাহলে উইনিং ক্যান্ডিডেট যদি 52% ভোট পায়, তাহলে যে ব্যক্তিটা হেরে যাচ্ছে সে কত পার্সেন্ট ভোট পাবে? 48%। 48%। সেকেন্ড লাইনের পর্যন্ত কি কাজ বোঝা গেছে? আচ্ছা, তারপরের লাইনে কি বলছে দেখেন? উইনিং ক্যান্ডিডেটটাই আবার কি? উইনস বাই 98 ভোটস। উইনিং ক্যান্ডিডেটটা 98টা ভোটের ব্যবধানে জয়লাভ করছে। পার্সেন্টেজে সে কত পার্সেন্ট ব্যবধান পাচ্ছে? তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে 4% ভোট মানে আসলে 98টা ভোট। কারণ দেখেন উইনিং ক্যান্ডিডেট ভোট পাচ্ছে 52%, লুজিং ক্যান্ডিডেটটা ভোট পাচ্ছে 48%। তাহলে যে ব্যক্তিটা জিতে যাচ্ছে সে তার ভোটের ব্যবধান কত পার্সেন্ট? 4%। 4% ব্যবধান মানে তো 98টা ভোটের ব্যবধানে জয়লাভ করা। তাহলে আমরা বলতে পারি যে 4% ভোট মানেই আসলে 98টা ভোট। জানতে হচ্ছে টোটাল নাম্বার অফ ভোট। তার মানে একে কত? একে কত? 100 কত? এটা তাহলে কি ভোট বের হবে? ভ্যালিড ভোট। যে 4% ভোট মানেই আসলে 98টা ভোট, তাহলে একে কত? 100 কত? দেখেন তো 100 কত বের করলে কত আসে? না, আমি আর এখন অ্যান্সার জানতে চাই না। 2450 পাচ্ছি ভ্যালিড ভোট নাকি? এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? 2450। বাট প্রশ্নে দেখেন আমাদের কাছে কিন্তু ভ্যালিড ভোটটা না, কি জানতে চাচ্ছে? দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোলড ইজ। টোটাল কি পরিমাণ ভোট পড়েছিল? তো যে ভোটগুলো ইনভ্যালিড ওই ভোটটা পড়ছিল না। তার মানে কি যে 2450 ভোট তো পড়ছিলই, তা সহ আরো অতিরিক্ত 68টা ভোট পড়ছিল। তাহলে যোগফল কত পাবো? 2518। কারণ 2450 ভোটটা কি আমাদের ভ্যালিড ভোট। এই ভোটটা তো আমাদের পড়ছিলই, তা সহ কিন্তু 68 ভোটটাও কিন্তু দেওয়া হয়েছিল। জানতে হচ্ছে টোটাল কি পরিমাণ ভোট দেওয়া হয়েছিল। তাহলে দুইটার যোগফলটা হচ্ছে আমাদের অ্যানসার। যোগফল কত পাচ্ছি? 2518। আচ্ছা, দেখেন কি বলছিল আমাদের প্রশ্নে? একটা ইলেকশনে কতজন ক্যান্ডিডেট থাকবে? দুইজন। দুইজনের মধ্যে যে ব্যক্তিটা জয়লাভ করছে সে ভোট পাচ্ছে কত পার্সেন্ট? 52%। পরীক্ষা করে
এই পর্যন্ত নিয়ে আগে কাজ করি। 52% যে ভোট পাচ্ছে তাহলে দুজন ক্যান্ডিডেট আর একজন ব্যক্তি হেরে যাচ্ছে, লুজিং ক্যান্ডিডেট তাহলে কত পার্সেন্ট ভোট পাচ্ছে? 48%, আর টোটাল ভোট আসলে 100। এবং আমাদের প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 98টা ভোটের ব্যবধানে জয়লাভ করছে কে? উইনিং ক্যান্ডিডেট। তো উইনিং ক্যান্ডিডেট লুজিং ক্যান্ডিডেট থেকে কত পার্সেন্ট ভোটে আগে আছে? 4%। তার মানে কি আমরা বলতে পারি না 4% ভোট মানে 98টা? তাহলে 100% মানে কত? এই 100 মানে কত? ভ্যালিড ভোটটা পেয়ে যাবে। টোটাল ভোট হবে এটা বলছি 2450। বাট আমাদের প্রশ্নে কি বলে দেওয়া হচ্ছিল না যে 68টা ভোট ইনভ্যালিড বাতিল করে দিয়েছিল। এই ভোটটা তো আমরা কাউন্ট করছি, আর এই ভোটটাকে তো কাউন্ট করা হয় না। তাহলে দুটো যোগফলটাই কি টোটাল নাম্বার ভোট না? তাহলে 2450 যোগ 68 ক্যালকুলেশন করে কত পাবো? 2518। আচ্ছা, এবার তাহলে আমরা দেখবো, আমি একটা অঙ্ক একটু বলে দিচ্ছি, একটু লিখে রাখেন। 14 নম্বর, 14, 15, 21, 22, 24, 25। আমি কিন্তু লিখতে বলছিলাম, আপনারা কিন্তু শিটে লাগালেন। 14, 15, 21, 22, 24, 25। কয়টা অঙ্ক বললাম? এই 6টা। 6টা অঙ্ক হচ্ছে একই রকমের, এবং এই 6টা অঙ্ক থেকে একটা অঙ্ক অবশ্যই পাবেন। এই রকমের একটা অঙ্ক পাওয়া যাবে। শিটে লাগালেন যারা আর কি, কিন্তু এই রকমের তারও কি অঙ্ক আছে আবার একই, তখন আবার আলাদা করতে পারবেন না, এই জন্য খাতায় লিখে ফেলেন। লিখছেন তো নাকি? আচ্ছা, ফার্স্টে এবার আমরা তাহলে 22 নম্বর অঙ্ক একটু খেয়াল করি। এবার একটু মনোযোগী হতে হবে, কারণ পার্সেন্টেজের একেবারে অ্যাপ্লাইড সেকশন আমরা একটু মানে ঢুকছি আর কি। এবং এতক্ষণ যে অঙ্কগুলো করলেন না, এই অঙ্কগুলো থেকে সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে অ্যাপ্লাইড, যেহেতু বললাম, কারণ একটু বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক নেমে যাবে। ফার্স্টে আমরা 22 নম্বর অঙ্কটি একটু খেয়াল করি দেখেন কি বলছে। Previously the price of a watch was টাকা 420। পূর্বে একটা ঘড়ির দাম কত টাকা ছিল? 420 টাকা। ফার্স্ট লাইনের থেকে তার তো কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, কি করব 420 টাকা? সেকেন্ড লাইনটা পড়ি দেখি কি বলছে। What is the current price of the watch? এটা বর্তমান মূল্যটা কত হবে এটা জানতে আছে। If its price has been reduced by 25%, যদি এটা দামটা 25% কমায় দেওয়া হয়। সহজ একটা অঙ্ক ছিল, অঙ্কটাকে আগেই করার দরকার নেই, একটু বোর্ডে খেয়াল করো। ওয়াচের বর্তমান মূল্য কত টাকা বলছে? 420 টাকা, রাইট? কমাতে বলছে, কমানো মানে কি? মাইনাস। কত পার্সেন্ট কমাতে বলছে? এই 420 এর উপরে কত পার্সেন্ট? 25% মানে 25%। এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ওয়াচের বর্তমান প্রাইসটা বের হয়ে আসবে। আগে ক্যালকুলেশন করার দরকার নেই, আমি বলি না, জাস্ট এতটুকু লেখেন আর কি। লিখছেন পর্যন্ত ক্যালকুলেশন করার দরকার নেই, একটু লেখেন আর কি। হয়েছে লেখা? আচ্ছা, সমস্যা যেটা দেখেন, পার্সেন্টেজের এইখানে আমরা একটা কনসেপ্ট আলোচনা করতে যাচ্ছি, যেটা করলে আপনার ম্যাথের টাইমিং প্লাস কনসেপ্ট দুটোই ঠিক হয়ে যাবে। আমরা যদি দেখেন এখান থেকে 420 টাকে কমন নিয়ে নিই, তাহলে কি হবে? 25/100। এই লাইনটা কি বলতে পারি না? আচ্ছা, তাহলে ব্র্যাকেটের ভিতরটাকে একটু লসাগু করেন। লসাগু কত পাবো? তাহলে 100। তাহলে 100 থেকে 25 বাদ, তার মানে কত পাচ্ছি দেখেন? 420 এর উপরে কত পার্সেন্ট? 75%, রাইট? বলা যায় এটা। আগে 3টা লাইন আসলে আমরা কাজ করবো না, আমাদের কাজ হচ্ছে লাস্ট লাইন। আমাদের প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 25% কমাতে, তার মানে কি মূল ভ্যালুর উপরে আসলে 75% দাম। যদি বলে কোন একটা প্রোডাক্টের দাম 40% কমাতে, তাহলে কত পার্সেন্ট দাম পাবো? 60%। কোন একটা প্রোডাক্টের দাম 60% বাড়াতে বলছে, তাহলে কত পার্সেন্ট দাম পাবো? 160%। 100 প্রেক্ষাপটে হয় বাড়াই দিব, না হয় কি 100 প্রেক্ষাপটে কমাই দিব। তার মানে আমাদের কি যে এই ঘড়িটার দাম পূর্বের প্রাইসটা কত টাকা বলছিল? 420 টাকা। এই 420 এর উপরে 25% কমানো মানে কত পার্সেন্ট দাম পাবো? 75%। এটা ক্যালকুলেশন করলেই ওয়াচের বর্তমান প্রাইসটা বের হয়ে আসবে। দেখো ক্যালকুলেশন করে কত আসে। কত? 315 মনে হয় আসে। 315। তো 315 কিন্তু আমাদের অপশনে নাই, সো অ্যানসার কি করা উচিত? না দিস। বুঝছে?
তিনটা কি ধরতে পারছেন কি করতে বলছি? ওকে, এখন তাহলে বাকি অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তো বাকি অঙ্কগুলো একটু দেখি। 25 নম্বরটা দেখো, সেম জিনিস 25 নম্বর। পঁচিশ নম্বরে একটু খেয়াল করেন, দেখেন কি বলছে। During a sale, a furniture shop gives 50% off on the retail price of a desk. একটা ফার্নিচার শপ কি 50% অফ মানে কি এখানে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে বিক্রি করে। তার মানে সে কত পার্সেন্ট দাম রাখতে যাচ্ছে? বাকি 50%। 25 নম্বর, একটা স্পেশাল সেলের মৌসুমে বা একটা ডিসকাউন্ট পিরিয়ডে একটা ফার্নিচার শপ নরমালি সে কি করে, যা ফার্নিচার আছে 50% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেয়। On Friday, it gives an additional 20% off on all furniture. শুক্রবারে কি করছে? আরো অতিরিক্ত 20% ডিসকাউন্ট দিচ্ছে। আরো অতিরিক্ত 20% ডিসকাউন্ট দেওয়া মানে মূল ভ্যালুর উপরে সে কত পার্সেন্ট দাম রাখতে যাচ্ছে? 30%। কত পার্সেন্ট? 20% ডিসকাউন্ট দিলে কি 70% হয় না 80%? 80% যা থাকবে সেখান থেকে চিন্তা করবো, 100 থেকে আমরা চিন্তা করবো। পার্সেন্টেজ বাড়াবো বা কমাবো সব সময় 100 প্রেক্ষাপটে, ঠিক আছে? তো প্রথমে আমাদের ডিসকাউন্ট দিতে বলছে কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50%। তাহলে ভ্যালু থাকবে কতটুকু? বাকি 50%। এবং তারপরে আবার কত পার্সেন্ট কমাতে বলছে? 20%। তাহলে ভ্যালু কত পার্সেন্ট থাকবে? 80%। তো কি জানতে হচ্ছে দেখেন, the desk retail price was টাকা 320। এই ডেস্কের খুচরা মূল্যটা বলছে কত টাকা? 320 টাকা। জানতে হচ্ছে কি যে how much will the desk cost on Friday? ফ্রাইডেতে এর দাম কত? তার মানে কয়বার ডিসকাউন্ট দিতে বলছে? দুইবার। তাহলে প্রোডাক্টের দাম আমাদের কত টাকা ছিল? 320 টাকা। এই 320 টাকার উপরে প্রথমে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব? 50%। 50% ডিসকাউন্ট দেওয়া মানে কত পার্সেন্ট ভ্যালু থাকবে? 50%। বাকি 50% নাকি? এটা কিন্তু বাকি 50%, কোর্সের 50%টা কিন্তু না। মানে 100 থেকে ওই 50 টাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে থাকলো কত পার্সেন্ট? বাকি 50%। যা থাকছে সেই ভ্যালুর উপরে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে বলছে? 20%। তারপরে কত পার্সেন্ট ভ্যালু থাকবে? 80%। এটা ক্যালকুলেশন করলেই আমাদের ডেক্সের শুক্রবারের ভ্যালুটা বের হয়ে আসবে। 128 বলেন তো কিভাবে করলাম? 320 টাকা রাখি, বাকি 50% বাকি 50%। কেন বাকি 50%? 50% অফ ছিল। আর প্রথমে তো আমাদের কোশ্চেন বলে দেওয়া আছে 50% অফ, তার মানে কি বাকি 50% গুড। তারপরে তারপরে হচ্ছে 20% অ্যাড করছে, তো বাকি আবার 20% অতিরিক্ত ডিসকাউন্ট দিতে বলছে, তার মানে আবার কত পার্সেন্ট ভ্যালু থাকবে? 80%। তার মানে 320 এর উপরে প্রথম 50% এর পরে আবার 80% চিন্তা করলেই আমাদের শুক্রবারের প্রাইসটা বের হয়ে যাবে। কত টাকা পাচ্ছি? 128 টাকা। এই তাহলে এই রকমের একটা অঙ্ক ছিল, দেখেন 24 নাম্বারটা। দেখেন কি বলছে যে পার ডে ওয়েজ রেট অফ ওয়ার্কার্স ইজ রিডিউসড 50% ডিউ টু ইকোনমিক স্লোডাউন। বর্তমান ওয়েজ রেটটা কত পার্সেন্ট কমাতে বলছে? 50%। আফটার 1 ইয়ার the wage rate is increased by 60%। এক বছর পরে কি হবে? আবার 60% increase হবে। তাহলে কত পার্সেন্ট নাম পাবো আমরা? 160%। 100 প্রেক্ষাপটেই বাড়াই দিব অথবা কি 100 প্রেক্ষাপটেই আমরা কমাই দিব। কি বলছে? if the per day wage rate before the decrease was টাকা 100, ডিক্রিজ হওয়ার পূর্বে, তার মানে কি একেবারে ইনিশিয়াল লেভেল বা প্রাথমিক অবস্থায় আমাদের পার ডে ওয়েজটা কত টাকা ছিল? 100 টাকা। তাহলে জানতে হচ্ছে কি দেন হোয়াট ইজ দ্য পার ডে ওয়েজ রেট নাও? বর্তমানে এটার ভ্যালুটা কত? তাহলে 100 টাকা ছিল, এই 100 টাকার উপরে প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে বলছে? 50% রিডিউস করতে বলছে। তাহলে থাকলো কত পার্সেন্ট? বাকি 50%। এটা কিন্তু বাকি 50%। পরে কিন্তু আবার কত পার্সেন্ট যেন বাড়াতে বলছে? 60% বাড়ানো মানে আসলে কত পার্সেন্ট হয়ে যাবে? 160%। এটা ক্যালকুলেশন করলেই আমাদের বর্তমান ওয়েজ রেটটা বের হয়ে আসবে। দেখেন তো কত টাকা আসে? 80। এক লাইনের একটা ক্যালকুলেশন ছিল। আবার যদি বলে আবার 20% কমাতে, তাহলে কত পার্সেন্ট ভ্যালু পাবো? 80%। আবার যদি বলে 100% বাড়াতে, তাহলে কত পার্সেন্ট ভ্যালু পাবো? 200। ধরেন আপনাকে এখন 200% বাড়াতে বললো, তাহলে কত পার্সেন্ট ভ্যালু পাবো? 200 প্লাস 100 300। যেমন 50% বাড়াতে বলছে, তাহলে কি করতাম? 100 সাথে 50 কে যোগ করতাম, তাহলে কত পার্সেন্ট হতো? 150। যেমন এখানে 60% বাড়াতে বলছে, তাহলে কত পার্সেন্ট করছে? 100 যোগ 60 মানে 160%।
যদি এখন বলে 200% বাড়াতে, তাহলে 200 যোগ 100 তার মানে কত পার্সেন্ট? 100 প্রেক্ষাপটেই যোগ করে দিব, 100 প্রেক্ষাপটেই কি আমরা কমাই দিব। যদি বাড়াতে বলে যোগ করব, কমাই দিতে বললে কি করব? মাইনাস করব। এবার তাহলে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো, সেটা হচ্ছে 21 নাম্বারটা। 21 নাম্বার প্রশ্নটা কি কারণে গুরুত্বপূর্ণ একটু বলি। দেখেন প্রশ্নটা আসছে কি, মার্কেন্টাইল ব্যাংক। আজকে থেকে মাথাতে রাখবেন, মার্কেন্টাইল ব্যাংক যদি জিজ্ঞাসা করে সূর্য কোন দিকে উঠে, তাও বুঝবেন ওই কোশ্চেনের মধ্যে কোনো ধাপ্পা আছে। ঠিক আছে? কারণ ওরা কোনো কিছু সহজভাবে চিন্তা করতে পারে না। আজ পর্যন্ত যত ওরা ম্যাথ দিয়েছে, বায়োলজিক্যালের প্রশ্ন দিয়েছে বা ইংলিশের প্রশ্ন দিয়েছে, কিছু না কিছু একটা প্যাচ বাধাই দিয়ে রাখছে। শুধু এটা মার্কেন্টাইলও না, মিউচুয়াল ট্রাস্ট একটা আছে, মার্কেন্টাইল একটা, মিউচুয়াল ট্রাস্ট একটা, ন্যাশনাল ব্যাংক একটা, যমুনা ব্যাংক একটা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একটা। এগুলা কোশ্চেন হচ্ছে মানে একটু গুরুত্বের সাথে বিবেচনা করতে। চাইলে আমি যে নামগুলো বললাম লিখেও রাখতে পারেন। মার্কেন্টাইল বলছে একটা, তারপরে কি বললাম, মিউচুয়াল ট্রাস্ট একটা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আরটা বলছি যমুনা। এই 5টা ব্যাংকের যদি জিজ্ঞাসাও করে এক এক যোগ করে কত হয়, তাও বুঝবেন ওই কোশ্চেনের মধ্যে কোনো ঘটনা আছে। যাই হোক, এই কারণে আমাদের ওই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। 21 নাম্বারটা যেটা বলছিলাম, দেখেন কি বলছে 21-এ, A retail store regularly sells all stock at a discount of 25% to 40%. একটা রিটেল স্টোর সবসময় কি করে, তার যে কোনো পণ্য কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে বিক্রি করে, 25 থেকে 40। এক্স্যাক্টলি সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এটা কিন্তু বলে না, বাট 25 থেকে 40-এর মধ্যেই কোন একটা পার্সেন্টেজ হয়। এই যে দেখেন ভেজাল কিন্তু একটা বাড়াই দিয়ে রাখছে। তারপরে কি বলবো দেখেন, if an additional 25% were deducted, এটা মানে কি, বাদ দেয়। ডিডাক্টেড মানে বাদ দেওয়া। আর আর্টিকেল সেকশন একটা পাইছিলেন ডিডিউস, ডিডিউস মানে কি, ডিডিউস মানে সাপোজ। আর্টিকেল সেকশনে ডিডিউস, আপনার আর্টিকেল ক্লাস নিচ্ছে মানে মাসুদ ভাই, ডিডিউস একটা শব্দ পাওয়ার কথা প্রথম লেসনেই ছিল। ডিডিউস মানে কি, অনুমিত বা সিদ্ধান্তে উপনীত হওয়া, একই কথা। আরেকটা শব্দ ছিল রিডিউস, এটা মানে কিন্তু কমানো, এটা কিন্তু সব দেখেন প্রায় কাছাকাছি। ডিডাক্ট মানে বাদ দেওয়া, ডিডিউস মানে কি, সিদ্ধান্তে মানে সিদ্ধান্তে উপনীত হওয়া বা অনুমিত আর কি, যে সিদ্ধান্তে উপনীত হওয়া। অনুমিতটা আসলে বাংলাটা একটু কঠিন হয়ে যায়। আর হচ্ছে রিডিউস, রিডিউস মানে কি বললাম, এটা তো জানাই আছে আপনাদের, এটা জানা ছিল, কিন্তু পরীক্ষাতে আপনাদের আসলে হচ্ছে অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি, অ্যাবডাক্ট মানে অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা। খুব কমন একটা শব্দ, এটা আপনাদের হয় তিনটা ব্ল্যাঙ্কসে কাজে লাগবে, নাহলে সিনোনিম অ্যান্টোনিমে কাজে লাগবে, না হলে অ্যানালজিতে কাজে লাগবে। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ করা, বা কাকে অপহরণ করে একটু লিখে রাখতে হবে, কোনো স্ত্রী বা কোনো শিশুকে অপহরণ করা। কোনো পুরুষকে যদি অপহরণ করা হয় তাহলে অ্যাবডাক্ট বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে কিডন্যাপ। ঠিক আছে, শব্দের মধ্যে কিন্তু একটা ব্যবহার আছে। এখন যেহেতু শব্দটা আসলে একটু বলেই দিই, ভোকাবুলারি ক্লাস তো মনে আপনাদের হয় না, বলে দিই ভোকাবুলারির জন্য পৃথিবীর যত বাজে বাজে চিন্তা আছেন এটা করবেন। যদি এই কথাটা টিচার হিসেবে আমার বলাটা উচিত না, কিন্তু তারপরে বললাম, কারণ আমরা খারাপটাকেই ভালো দিকে আনার চেষ্টা করছি। কারণ আপনি যদি ভোকাবুলারিটাকে হাফেজের মতো মুখস্থ করতে চান, যে অ্যাবডাক্ট মানে মুখস্থ করা, অ্যাবডাক্ট মানে মুখস্থ করা, অ্যাবডাক্ট মানে মুখস্থ করা, তাহলে মুখস্থটা ঠিকই হবে কিন্তু ভুলে যাবে। মুখস্থ হলো কিন্তু ভুলে গেলেন তাহলে কিন্তু লাভ নেই। এর জন্য ভোকাবুলারির জন্য যেটা করবেন, পারিপার্শ্বিক অবস্থার সাথে কি মেলাই করার চেষ্টা করবেন, অথবা যত বাজে বাজে চিন্তা আছে এটা করবেন, যত খারাপ গালাগালি আছে এটা নিয়ে চিন্তা করতে পারেন। বাট এটা ক্লাসে বলার দরকার নেই, ক্লাসে বললে হয়তো বা ক্লাস নিতে পারবো না, লজ্জায় বেরিয়ে হয়ে যেতে হবে, আপনি আপনার মধ্যে রেখে দেবেন। কারণ আমার যেটা বিশ্বাস, আল্লাহর রহমত এবং শয়তানের যদি সহযোগিতা ঠিক মতো থাকে, তাহলে ভোকাবুলারি অবশ্যই মুখস্থ করে দেবে। কারণ খারাপ কিছু চিন্তা করতে, কারণ শয়তান তো রেডি হয়ে আছে আমাদের সহযোগিতা করার জন্য খারাপ জিনিস। কিন্তু মানুষের উপরে তো শয়তান আর কেউ না, এবং শয়তানকে একটু ম্যানিপুলেট করতে যাচ্ছে। ম্যানিপুলেট করা মানে কি, ম্যানিপুলেটের দুইটা মিনিং হয়, একটা হচ্ছে দক্ষভাবে কোনো কাজ করানো, শয়তানকে দিয়েই কাজ করাতে যাচ্ছে দক্ষতার সহিত, অথবা ম্যানিপুলেট মানে হচ্ছে একটু ভিন্ন পথে পরিচালিত করা, মানে শয়তানকে বুঝতেও দিচ্ছি না যে কোন সাইডে আমি পরিচালিত করছি।
ঠিক আছে, যেমন এখানে একটা আমরা শব্দ পাচ্ছিলাম অ্যাবস্ট্রাক্ট, এরপর আমরা বলতে পারি আমার, রাইট। বি কে বলতে পারি হচ্ছে বউকে, আর ডাককে বলতে পারি হচ্ছে ডাকাতি। আমার বউকে ডাকাতি করছে বা তুলে নিয়ে চলে গেছে, তাহলে এটা মিনিং লিখতে হবে। তাই বলে আবার এটা লিখে রেখেন না ভাইয়ার বউকে ডাকাতি করছে, আমারই লিখতে বলছে। মানে আপনার নিজের নিজের বউকে ডাকাতি করার কোনো সমস্যা নাই, আমারটাকে করানোর দরকার নেই, এখানে আমার শব্দটাই বলবে, না থাকলে নাই, তাও লিখে রাখবেন। আমার ভবিষ্যতে কথা বলছি, এটা মনে রাখার জন্য এইভাবে একটু চিন্তা করা যেতে পারে। যখন আমরা এভাবে পড়বো দেখেন শব্দগুলো কিন্তু আমাদের ব্রেনে গেঁথে যাচ্ছে। ব্রেনে গেঁথে গেলে কিন্তু একটা সুবিধাও আছে, সেটা কি যে এই শব্দগুলো আর ভুলবেন না। লিখে রাখছেন কি এটা? কি বলছি যে আমার বউকে ডাকাতি। আপুরা কি আমার বরের হচ্ছে বউকে ডাকাতি, তাই লিখে দেবেন। ওটা তো ছেলে না মেয়েকেই করতে হবে, কারণ এটা কোনো স্ত্রী বা হচ্ছে কি বললাম শিশুকে। আপনারা যেটা করতে পারেন আপুরা যে আমার বেবিকে ডাকাই দিন, বাচ্চাকে বিফোর বেবি, বিফোর কিন্তু আর একটা খারাপ জিনিস আছে, এটা দিয়েও কিন্তু একটা পরীক্ষা আসছে অ্যাবাস। অ্যাবাস মানে কি বলতো? লজ্জা দেওয়া। এখানে দেখেন একটা খুব খারাপ একটা শব্দ আছে বাস, তাই আমরা কথাটা বলি অবাক মানুষকে বাস দিয়ে আসলাম, কথাটা মিনিং কিন্তু খুবই ভাষণ। কিন্তু জিনিসটা কি যে একটা মানুষকে আমরা বাস কখন দিতে যাচ্ছি, আইদার তার ক্ষতি করার জন্য অথবা কি তাকে লজ্জা দেওয়ার জন্য, রাইট। এটা একটা সিনোনিম পরীক্ষাতে আসছিল বাসফুল, মানে আপনি বাসও দিচ্ছেন তার সাথে সাথে ফুলও দিচ্ছেন, মানে আরো বেশি লজ্জা দিচ্ছেন। দেখেন এই শব্দগুলোকে যখন আমরা পড়ছি তখন কি করলাম, এই শব্দের সাথে রিলেট করে করে, পারিপার্শ্বিক অবস্থার সাথে রিলেট করে করে কাজ করছি, শব্দগুলো কিন্তু আমাদের ব্রেনে গেঁথে যাচ্ছে। ঠিক আছে, লিখছেন কি? এই ক্লাসে তো বাকি জিনিসগুলো পাবেন, আর এরকম যদি শব্দ আসে তাহলে বলে দেবো পরে। আমরা যেটা দেখছিলাম আরো অতিরিক্ত যেন কত পার্সেন্ট হচ্ছে ডিডাক্ট করতে বলছে, 25%। তো আরো অতিরিক্ত 25% ডিডাক্ট করা মানে কি যে আগেরটা তো বাদ দিলামই, আবার অতিরিক্ত 25% দিতে যাচ্ছি, তাহলে কত পার্সেন্ট ভ্যালু পাবো? 75%। কি জানতে হচ্ছে? হোয়াট উড বি দ্য লোয়েস্ট পসিবল প্রাইস। এটার নিচে আন্ডারলাইন করে একটা প্রোডাক্টের দাম লোয়েস্ট কখন আসবে, যখন ডিসকাউন্ট বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। ডিসকাউন্টের মাত্রা যত বেশি প্রোডাক্টের দামটা কি তত কম না? আর যদি বিশ্বাস না হয় তাহলে এফএক্স এ চলে যাবে, তার মধ্যে সারা বছর 80% লেগেই থাকে। ঠিক আছে, তাহলে তখন দিয়ে বুঝবেন যে 80% ছাড় মানে কি, আপনাকে আসলে কত পার্সেন্ট পেমেন্ট করতে বলছে? 20% পেমেন্ট করতে বলছে। তার মানে কি যে ছাড়ের মাত্রা যত বেশি হবে দাম কিন্তু তার কি তত কম। ঠিক আছে, তাহলে কি জানতে হচ্ছে? লোয়েস্ট পসিবল প্রাইসটা কত হবে অফ অ্যান আইটেম কস্টিং টাকা 140 বিফোর এনি ডিসকাউন্ট। যে কোনো প্রকার ডিসকাউন্ট দেওয়ার পূর্বে কোনো একটা প্রোডাক্টের দাম যদি 140 টাকা হয় তাহলে তার লোয়েস্ট পসিবল প্রাইসটা কত? তাহলে প্রোডাক্টের দাম যেন কত টাকা বলছে? 140 টাকা। এইটার উপরে প্রথমে তাহলে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব? 25 থেকে 40 এর মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 40%। আর 40% ডিসকাউন্ট দেওয়া মানে কত পার্সেন্ট দাম আমরা রাখতে পারবো? 60%। প্রথমে তো আমাদের ডিসকাউন্ট দিতে বলছে 25 থেকে 40% পর্যন্ত, বাট আমরা দিচ্ছি কত পার্সেন্ট? 40%। কেন 40% ডিসকাউন্ট দিলাম? কারণ ডিসকাউন্টের মাত্রা বেশি হলে দামটা কম আসবে। তাহলে প্রথমে যদি আমরা 40% ডিসকাউন্ট দিই, আমরা ভ্যালু রাখতে যাচ্ছি কত পার্সেন্ট? 60%। তারপরে আবার অতিরিক্ত 25% ডিসকাউন্ট দিতে বলছে, তার মানে কত পার্সেন্ট ভ্যালু? 75%। এটা ক্যালকুলেশন করলেই আমাদের লোয়েস্ট পসিবল প্রাইসটা বের হয়ে যাবে। 63। আপনারা কিছু বলেন নাই যে গরম? কত আসছে টাকা? 63। পারা যাবে না তাহলে এই টাইপের অঙ্কগুলো থাকে এখন? আপু ধরতে পারছেন কিভাবে কাজ করছি? 40% কেন চিন্তা করলাম?
লোয়েস্ট পসিবল প্রাইস বের করতে বলছি, কারণটা কি ডিসকাউন্টের মাত্রা যত বেশি হবে দাম কি তার তত কম হবে। তাহলে এই রকমের একটা অঙ্ক ছিল, দেখেন 15 নম্বরটা। আপনারা কি ক্লাস করতে ভয় করছেন? মাত্র দেখলাম কয়েকজন কথাবার্তা বলছেন, বাকি একটু সকালে খাওয়া দাওয়া করে আসেন। দেখেন আমরা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসিনি, এটা মনে রাখেন। আমি ইউনিভার্সিটির টিচারের মতো না যে হচ্ছে যে কোনো প্রশ্ন করলেন ক্লাস থেকে বের করে দেবো। ইউনিভার্সিটিতে পড়ার অভ্যাস থাকলে হয়তো জানেন যে টিচারদেরকে কোনো প্রশ্ন করলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবে। আমি আজকে যে কতবার বের করে দিয়েছি হিসাব নেই। ক্লাস থেকে বের করে দেওয়ার মানে বের হয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে প্রশ্ন করবো, বের করে দেবে যেহেতু ক্লাস করতে ভালো লাগছিল না, আবার তোমার কোশ্চেন করলে বের করে দেবে। যাই হোক, বাট এটা কিন্তু ইউনিভার্সিটিতে আমরা ক্লাস করতে আসি, বা এটা স্কুল কলেজেও না যে আপনার কোনো কিছু পারছেন না বলে আপনাকে কাম ধরে দাঁড় করে রেখেছে। আমাদের এইখানকার ইনভারনমেন্টটা যতদূর পর্যন্ত সম্ভব আমরা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবো, যাতে আমরা ক্লাস করে মজা পাই। তো কথা বলে মজা হওয়ার কিছু নাই, বোঝার জন্যই আসছেন। One number question is 25% to 40% ডিসকাউন্টের স্যার এখানেই হচ্ছে ওই যে মার্কেটের নাকি ঝামেলা না ওইটা আর হচ্ছে লোয়েস্ট পসিবল প্রাইস। প্রথমে দেখি তোমরা 25 আর 40 এর মধ্যেই কোন একটা মান আপনি কোনটা নেবেন এটা নিয়ে তখন আপনি কি একটা কনফিউশনে ভুগবেন, ওই লাইন থেকে আরেকবার পড়ার চেষ্টা করবেন। বাট আসল কথাটা কিন্তু বলে দেওয়া আছে কোন লাইনে, লাস্ট লাইন, যে লোয়েস্ট কথাটা কি কাউন্ট করলে কিন্তু ওইটা 25 নেবেন না 40 নেবেন ওটা কিন্তু বের হয়ে আসছে। যত বেশি ডিসকাউন্ট তত বেশি হচ্ছে দাম কম। এত দূর পর্যন্ত আমি যে 3-4 লাইন পড়ার পরে আমরা ডিসিশনটা নিতে পারছি প্রথম লাইনে কি হবে, আমাদের এখানে টাইম নষ্ট করবে আর একটু কনসেপচুয়াল বেশি হয়ে যাচ্ছে, মাত্রা অতিরিক্ত কনসেপচুয়াল। তো মার্টিনডেলের কোশ্চেনগুলো কিছুটা এরকম। তাহলে পেজ নাম্বার 4 এর ওই যে 15 নাম্বারটা দেখি। The total number of the orange. And কি বলছে, of the total number of oranges that arrive at a juice company 20% by weight is rejected before processing. Processing করার পূর্বে কত পার্সেন্ট ওয়েট রিজেক্টেড হচ্ছে? 20%। তাহলে কত পার্সেন্ট ওয়েট থাকবে? 80%। আচ্ছা কি বলছে, of the oranges that are processed 15% by weight is rejected before being juice. আরো 15% ওয়েট রিজেক্টেড করা হচ্ছে জুস তৈরি করার। তাহলে 15% রিজেক্টেড হলে কত পার্সেন্ট দাম থাকবে? 85%। আচ্ছা তারপরে বলছে of the oranges that are juice 25% are wasted as a result of juice making. আরো 25% নষ্ট হচ্ছে জুস তৈরি করার জন্য। তাহলে কত পার্সেন্ট মানে থাকবে? 75%। জানতে চাচ্ছে কি of the oranges those arrive at the company what percent by weight is juice. টোটাল পরিমাণটা কত এটা কিন্তু বলে দেওয়া নেই, পার্সেন্টেজের অঙ্ক। তাহলে আমরা টোটাল কত ধরে নিব? 100। তাহলে 100 যদি ধরি তাহলে প্রথমে আমাদের 20% ওয়েটকে রিজেক্টেড করতে বলছে, তাহলে কত পার্সেন্ট ওয়েট থাকবে? বাকি 80% নাকি? তারপরে কি বলছে, আবারও অতিরিক্ত 15% ওয়েটকে রিজেক্টেড করতে বলছে, তাহলে কত পার্সেন্ট ওয়েট থাকবে? 85%। তারপরে আবার 25% ওয়েটকে রিজেক্টেড করতে বলছে, তাহলে কত পার্সেন্ট ওয়েট থাকবে? 75%। এটা ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে। দেখেন কত আসবে। ঠিক আছে 51%। ওটাই পার্সেন্টেজে চলে আসবে, কারণ আমরা 100 ধরছিলাম। সেই অঙ্ক ছিল 14 নম্বরটা। 14 নম্বরটা গুরুত্বপূর্ণ, ট্রাই করেন।
54%. কোশ্চেন লাস্ট লাইনটা একটু কম করে দেবেন। আফটার টু রিডাকশন, তাহলে রিডাকশন কতবার দেবো? 3 বার না 2 বার? তাহলে যারা 3 বার দিয়েছেন লাস্ট রিডাকশনটা হবে না। আর আমাদের কোশ্চেন লাস্ট লাইনে দেখেন বলে দেওয়া হচ্ছে যে প্রোডাক্টটার দামটা কত হবে আফটার টু রিডাকশন, কিন্তু সুদের দামটা তো আসলে বলে দেওয়া ছিল না, তাহলে কত ধরবো? 100। প্রথমে আমাদের রিডাকশন করতে বলছে 25%, তাহলে কত পার্সেন্ট ভ্যালু থাকবে? 75%। তারপরে আবার রিডাকশন করতে বলছে 20%, তার মানে কত পার্সেন্ট ভ্যালু থাকবে? 80%। এটা ক্যালকুলেশন করলেই আমাদের দামটা বের হবে। আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে আফটার টু রিডাকশনের পরে এটার দামটা কত পার্সেন্ট থাকবে? 3 বার রিডাকশন করতে বলে না, তাহলে কত পার্সেন্ট আসছে? 60%। তো 60% এখানে আমাদের অপশনে কিন্তু নাই, সো অ্যানসার কি হবে? নান অফ দিস। এটা কি করতে পারছেন? প্রশ্নে লাইন বাই লাইন একজনে কাজ করতে বলছি, একবারে করে ফেললে কিন্তু টু রিডাকশনের কথাটা কিন্তু কাউন্ট করবে না। ওকে, তাহলে এবার একটু যেহেতু আপনাদের সাথে আজকে ক্লাসে পরে আবার আগামী ক্লাসটা কবে আমার? শনিবার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। না, টু রিডাকশনটা লাস্ট লাইনে। What percent of the regular price of the final price of the shoe after two reduction? তো কোন টু রিডাকশন? প্রথম দুইটাই না, যাতে আপনি চিন্তা করেন ভুল করতে একটু সহযোগিতা করা। আচ্ছা, আপনাদের সাথে আজকের পরের ক্লাসটা আমার কবে? শনিবার, কারণ আপনাদের শুধু শনিবার করে তো ম্যাথ হয়, তাই না? তো আপনাদের কিছু ব্যাপার বাসায় কাছে একাডেমিক পড়াশোনার প্রেশার কেমন এখন আপনাদের? খুব বেশি নাই। আচ্ছা, তাহলে না যদিও থাকে তাহলে পার ডে আধা ঘন্টা করে তো ম্যাথ সলভ করা যাবে নাকি? প্রতিদিন আধা ঘন্টা মানে কিন্তু আধা ঘন্টা, বেশি করতে পারলে এটা আপনার ব্যাপার। কিন্তু বেশি করতে যে যদি এরকম হয় আজকে 45 মিনিট করলেন, কালকে আবার করলেন হচ্ছে 2 মিনিট, তাহলে হবে না। প্রতিদিন মানে প্রতিদিনই আপনাকে কমপক্ষে আধা ঘন্টা করেই পড়েন, কারণ এটা যে একটা ভলিউম আমাদের তৈরি হয়ে যাবে। প্রতিদিন আধা ঘন্টা মানে যদি এরকমও হয়, ধরেন আপনি মরতে যাচ্ছেন, মরার আধা ঘন্টা আগে পড়ে মরতে যাবেন, কথা মনে থাকবে? যদি এই কাজটা করতে পারেন তাহলে আগামী 3 মাসের মধ্যে যে আপনাদের যে স্কিলের কথাটা আমি বলছিলাম এটা ঠিক হয়ে যাবে। এবং কাজটা কি, আমি ক্লাসে দেখেন আজকে কিন্তু মূলত কিন্তু আজকে ম্যাথ সলভ করি না, আমি কিন্তু একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে লাইন বাই লাইন ধরে ধরে কাজ করতে হয়। আমি কিন্তু বারবার ওই জিনিসটাই শেখানোর চেষ্টা করছিলাম। ধরা যাচ্ছে না একটু 1% তো ধরতে পারছেন, 100% দরকার নাই, কারণ 100% এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমি আপনাকে যা শিখাই দিয়েছি বাসার কাজ যখন করবেন তখন ঠিক একই মেথডে ওই কাজটা করতে হবে। একই মেথড মানে কি, ওই যে একটা করে লাইন করবেন, একটা করে লাইনে কাজ করবেন, ভুল করেন কোনো সমস্যা নেই। বাসার কাজের জন্য আমরা আদার দেন লেকচার শিট, মানে এই লেকচার শিটটা ব্যতীত ক্লাসে সাইফোর্স ম্যাথ বইটা ফলো করব। তো আগামী সপ্তাহের জন্য আপনাদের বাসার কাজ থাকবে সাইফোর্সের ম্যাথ বই থেকে পার্সেন্টেজের পার্ট 1 এর প্রথম 60 অঙ্ক। ওখানে অঙ্ক আছে মোটামুটি 150টার মতো, 125টার মতো আর কি, রিয়েল কোশ্চেন সহ। তো যেহেতু একেবারে প্রথম দিন এই জন্য বেশি বাসার কাজও দিই নেই, বেশি পড়াও নেই, কারণ আরও একটা অঙ্ক বাদ আছে, করাই নেই ইচ্ছা দিতে, একটু পড়ে আসেন, তাহলে অঙ্কগুলো করতে আরও ভালো লাগবে আপনাদের। সাইফোর্সের ম্যাথ বই থেকে পার্সেন্টেজের পার্ট 1 এর 2টা পার্ট আছে, একটা পার্টের প্রথম 60টা অঙ্ক বাসার কাজ থাকবে। কারো কাছে যদি পুরাতন বইও থেকে থাকে একই বই, কোনো সমস্যা নাই, একই বই, ওইটা দিয়ে কভার হয়ে যাবে প্রথম 60টা অঙ্ক। হ্যাঁ, এবং কারো কাছে এটাও মনে হতে পারে, সেটা হচ্ছে যে আমার কাছে তো আসলে অন্য কোনো বইও আছে, মানে আপনাদের কথা বলছে, কোন কোন বই আছে? এমপিসি খুব কমন একটা বই থাকার কথা। আচ্ছা, আর একটা বই থাকার কথা প্রফেসরসের বই, খুব কমন একটা বই, এটাও অনেকের কাছে থাকে। সাইফোর্সের বইটি স্পেশাল এই কারণে বলার পিছনে কারণ হচ্ছে আপনাদের ধারণা যেটা যে আমি হয়তো বা সাইফোর্সের ক্লাস নিচ্ছি বলে সাইফোর্সের বইয়ের কথা বললাম, হয়তো বা হচ্ছে ওই এমপি3তে যদি ক্লাস নিতাম তাহলে হয়তো এমপি3 কথাই বলতাম, এরকমটাও না। এই বইটা বলার পিছনে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। মতামতটা হচ্ছে এরকম যে আমার ম্যাথের স্কিল আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আজকে তো প্রথম দিন, জাস্ট করাটা হয়তো বা টাফ, কিন্তু আমি আমার কথাটা বলি সেটা হচ্ছে যে আমার ম্যাথের স্কিল কিন্তু আপনাদের মধ্যে খুব সাধারণ অবস্থা থেকে কিন্তু আমার এই পর্যায়ে পর্যন্ত আমি আসছি। সাইফোর্সের সাথে আমি অনেকদিন, মোটামুটি 2007 থেকে। বাট আপনার কি মনে হয় যে যখন আমি সাইফোর্সে জয়েন করছি তখন আমার ম্যাথের স্কিল আর এখনকার ম্যাথের স্কিল কি এক ছিল? তা কিন্তু ছিল না।
আস্তে 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 কিন্তু জিনিসগুলো ইমপ্রুভমেন্টটা হচ্ছে। আমার কাছে মার্কেটের এমন কোনো বই নেই যে আমার দেখা নাই। ম্যাথের বই বলেন, অ্যানালিটিক্যালের বই বলেন, ইংলিশের বই বলেন, সব কিছুই আমার দেখা আছে। আপনারা মার্কেটে অ্যাভেলেবল যে বইগুলো দেখতে পান সচরাচর। যখন আমি ম্যাথের কথাটা বলি স্পেশালি, যেহেতু আমি আপনাদের ম্যাথের ক্লাসটা দিচ্ছি, সাইফুরসের ম্যাথ বইটা আমি সবার লাস্টে করছিলাম, কেননা আমি জানতাম যে ওই বইটা আমাকে করতেই হবে। প্রথমে মার্কেটের অ্যাভেলেবল সকল বই করছিলাম, করে আমার ম্যাথের যে স্কিল ছিল তার থেকে অনেক গুণে বেশি পার্সেন্ট হচ্ছে ওই সাইফুরসের ম্যাথ বইটা পড়া। মানে আপনাদের টাইম কিছুটা সেভ হবে। এখন এটা আপনাদের কাছে মনে হতে পারে যে 3 মাস পর্যন্ত কষ্ট করার পরে যদি আসলে ইমপ্রুভমেন্টটা না হয়, বাট বিলিভ করেন, এতটুকু বিলিভ করতে পারেন, যেহেতু টাকা পয়সা দিয়ে এতদূর পর্যন্ত বিলিভ করতে পারছেন, সো বাকিটুকুও বিলিভ করতে পারবেন বা করা উচিত। সাইফুরসের ম্যাথ বইটা একটু কষ্ট করে স্টাডি করে দেখেন, 3 মাসের মধ্যে আপনাদের সেকেন্ড টাইম অন্য কোথাও কোচিংয়ে যাওয়ার দরকার হবে না। কারণ আমার জানা মতে আপনারা সাইফুরসে সবাই টাকা ছাড়া আসছেন, তাই না? আই মিন টাকা ছাড়া বলতে কি, যে ভর্তি না হয়ে তো আসলে চলে আসছেন, আর সাইফুরসও হচ্ছে খুশি খুশি মনে আপনাদের ভর্তি নিয়ে ক্লাস করতে দিয়ে দিয়েছে। নিশ্চয়ই এমনটাও তো না, টাকা দিয়ে কোচিং করতে আসছেন, তাহলে কি সেকেন্ড টাইম আবার কি অন্য কোথাও কোচিং করতে যাবেন? এই জিনিসটাকে আমরা ডিসকারেজ করি সবসময়। একবার কষ্ট করে কোর্স করছেন, আপনার সময়ের মূল্য আছে, আপনার টাকার মূল্য আছে, আরেকবার কেন যাবেন? যা করতে হবে এখান থেকেই এবং একবারে, যা সমস্যা আছে, যা প্রবলেম আছে, এখান থেকে একবারে বের করে নিয়ে চলে যাবেন, রাখার দরকার নেই। এবং এইটার জন্য কারো যদি মনে হয় যে না, আপনি সাইফুরসের ম্যাথ বইটা করার পর মার্কেটের অন্যান্য আরো 10টা বই স্টাডি করবেন, ওকে করেন, কোনো সমস্যা নেই। বাট কমপক্ষে আধা ঘন্টা যদি স্টাডি করতে পারেন, তাহলে এই বইটা আমার কাভার হয়ে যাচ্ছে। একটা বই কেমন আমি কাভার করে দিতে পারছি, মার্কেটের অন্যান্য যে কোনো বই আপনি স্টাডি করতে গেলে সর্বোচ্চ 2 দিন করে লাগবে একটা বই সলভ করতে। কারণ ইংরেজি বইটা ব্যাংক জবের সাথে রিলেটেড না, আসলে বিসিএস এর সাথে, আর বিসিএস এর ম্যাথ কিছুই না, ব্যাংকের ম্যাথ কিচ্ছু নাই। মানে আপনি সাইফুরসের ম্যাথ বইটা বা এখানকার ক্লাসগুলো একটু ঠিক মতো করে ফেলেন, তারপরে যখন আপনি বিসিএস এর ম্যাথের জন্য একটু প্রিপারেশনটা নিতে যাবেন, সর্বোচ্চ 1 দিন লাগবে। মানে 24 ঘন্টার একটা সেশন দিতে হবে। 24 ঘন্টা আপনি এটা 6 দিনও করতে পারেন, পার ডে 4 ঘন্টা করে পড়লে 4 6 24, সেটাও হতে পারে। আপনি যদি টানা পড়েন তাহলে 1 দিনের মধ্যে কিন্তু এই বইটা কভার করে ফেলা সম্ভব। এইভাবে যে বইটাকে রেফার করলাম ওইটা একটু পড়েন। বইটা পড়ার পর যদি মনে হয় যে আপনাদের আগে থেকে যদি কোনো বইটা স্টাডি করা থাকে, ওই বইয়েও যদি কোনো প্রবলেম থেকে থাকে, ওকে কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে আসেন, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের কাজ হচ্ছে ক্লাস তো মিস দিবেন না, মানা যাবে তো। আরটা যেটা কাজ করবেন, আমাকে একটু আটকানোর চেষ্টা করবেন। আটকানো মানে বুঝতে পারছেন কি বলুন তো? এমন এমন কিছু কিছু কোশ্চেন করবেন যে উত্তরগুলো আমার জানা নাই। কেন করবেন যে বলুন তো? কারণ যখন আপনি আমাকে আটকানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে নিজেকে স্টাডি করে এসে আমাকে আটকাতে হবে, নাকি? স্টাডি করে আটকাতে হবে। এমনি এমনি নিশ্চয়ই এসে বললেন ভাই 1 যোগ করে কেন 2 হয় একটু বলেন, যেটা আমি জানি না, আমি নিজেও বলতে পারবো। এই কোশ্চেন করে তারা আমাকে আটকাতে পারছেন। এমন কিছু কোশ্চেন করেন যেটাতে আমি আটকানোর মতো হতে পারে বা আপনার কাছে মনে হচ্ছে। যেটা আপনার লাভ হবে সেটা হচ্ছে যে আপনার একটু পড়াটা হয়ে গেল, আপনার কোন জায়গাতে কনফিউশন হচ্ছে সেটাও বের হয়ে আসলো, আর আমার লাভ হচ্ছে আমিও দেখতে চাই যে আমি কোন ম্যাথে আটকাতে পারি। সো বেনিফিট বোথ সাইডে হচ্ছে। এই জিনিসটা আমি এনকারেজ করি, ভয় পাওয়ার কিছু নয়। আমাকে আটকাই ফেললে যে আমার জ্ঞানের লেভেলটা কমে যাবে এমনটা না, বরং আমার জ্ঞানের লেভেলটা বাড়বে। কারণ আমারও তো শেখার কমতি আছে, আমিও তো মানুষ। আমি যদি সবই জানতাম তাহলে এতদিনে তো আমার নাসাতে থাকার কথা ছিল। 441 ভাগ 2 মানে এই ভাগটা 441, 420কে ভাগ করেন কত হবে? 220, 220 আর 1 আছে, তার মানে 0.5, 220.5 ভাগ করে কাজ অবশ্যই একটু দেখাই দিতে চাইছিলাম। মানে 441 এটা আমি বলে পরীক্ষা হলে 440 হয়ে গেছে, তাহলে কত পাইতাম? 220, বাট 1কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 0.5, 441 ছিল। স্যার কিন্তু আমরা যদি ওই ভেঙে ভেঙে ভাগ করে যাবো, মানে ভেঙে ভেঙে ভাগ করে যাবো? 2 দুটো না 4 4 তারপরে হ্যাঁ এইভাবে হ্যাঁ, এইভাবে মিলে এইভাবে 2 দ্বারা কত? 4, আবার 4 না 2 দ্বারা কত? একবার 1 4, 1। স্যার এবারে তো উনি হ্যাঁ এই জন্যটা আটকে গেছে। এবার তো পয়েন্ট দিলে পয়েন্ট 0 আছে, তাহলে 5 আছে। যখন এখানে নামলেন 4, হ্যাঁ না না 1 কেটে নামানো হইলো বলে এটা একটা 0 আসবে, কিন্তু যখন এখানে তো 4 4 নেমে গেল কত আসলে? 0 নামছে না? হ্যাঁ এখন একটা 0, আর এই থেকে নামলো হচ্ছে 1। 1 নামানো হইলো, নামানোর জন্য একটা 0 নিতে হবে, 0 দিতে হবে। একটা 0 রাখতে হবে। হ্যাঁ 0 হ্যাঁ, আরটা 0 রাখতে হবে। কেন স্যার?
কোনো অংশ কেটে নামানো স্যার আমি এটা করতে গিয়ে আমি নিজেই বুঝতে পারছি কিন্তু আমি কখনো তো এইভাবে ভাগও করি নাই, কারণ কখনো তো এইভাবে চিন্তাই করতে হয় না যে 441কে 2 দ্বারা ভাগ না না ওটা কেটে নামালে জিরো দিতে হবে। কেটে নামালে জিরো দিতে হবে, ঠিক আছে। কি না বলে যখন এই যে নামাচ্ছে আর কি 4 কত পাইলাম, জিরো নামছে না? যখন এই 1টাকে আমি এক্সট্রা নামাচ্ছি, নামানোর পর যদি ভাগে না যায় আর কি তাহলে জিরো একটা জিরো বসে দিতে হবে। না গেলে তো জিরো হতে পারে। অথবা এটাকে সরাসরি ভাবে চিন্তা করেন, এত ঝামেলা করার কি দরকার? কারণ এই 3 ডিজিটের ভাগফলটা করতে গেলে তো অনেকেরই ভুল হয়, এত ঝামেলাই তো করার দরকার নেই। আপনি স্যার আমি তো সরাসরি এভাবেই করেছি এক নামে দশমিক দিয়ে শূন্য 22.5 আসে কিন্তু ক্যালকুলেটর তো 220 আসবে। হ্যাঁ 220 এই লাস্টের 1টা তো হচ্ছে আপনার কি এক্সট্রা নেমে যাচ্ছে না? প্রথমে যেটা করেন, হয় আমরা যদি একটা একটা করে নিই তাহলে সর্বোচ্চ 8টা নিতে পারবো, অথবা আমরা সরাসরি ডাবল যদি নিই তাহলে কত পাবো? 44। তাহলে তো লাস্টে আবার কত নামছে? 1। আর একটা শূন্য কারণ কি আরেকটা শূন্য ঠিকই আপনাকে দিয়ে দিতে হবে, তারপরে কাজ করতে হবে। কারণ ওই 1টাকে তো আমরা সরাসরি দিতে পারবো না। কখন শূন্য দিলে আবার পরেরটা আসছে কেন স্যার শূন্য নিয়ে দিলাম, তাহলে এখানে এই 1টাকে নামানোর জন্য একটা শূন্য, নামানোর জন্য শুধু। তারপরে তো পয়েন্ট, এটা ভাগ যাচ্ছে না, তারপরে পরে নাম 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 তো এমনি নাম দুই হচ্ছে না, ওইটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে 2টা বা একটা একটা করে ডিজিট নিয়ে নিয়ে কাজ করতে হয়। থার্ড ডিজিটটাকে নেওয়ার সময় তখন এই কাজটা করতে হবে, যখন ভাগ যাচ্ছে না। ভাগ যাচ্ছে তাহলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কবে? আগামী শনিবার। ক্লাস থাকবে হচ্ছে ম্যাথের পার্সেন্টেজের উপরে। এই লেসনটা কিন্তু নিয়ে আসতে হবে, কারণ হয়তো খেয়াল করছেন লেসন এখানে 1 2 2টা আছে। আমি আগামী দিন পার্সেন্টেজ থেকেই আবার শুরু করব। পার্সেন্টেজ থেকে শুরু করবো বলতে, কারণ কিছু অঙ্ক আমাদের বাদ আছে। আর আপনারা পার্সেন্টেজের যে অঙ্কগুলো দিলাম, প্রথম 60টা অঙ্ক, পার ডে যদি 10টা করে অঙ্ক করেন 6 10 60। আর পার ডে 10টা করে অঙ্ক করতে আধা ঘন্টা করেই আপনাদের সময় লাগবে। আধা ঘন্টা করে একটু কষ্ট করে স্টাডি করবে, ঠিক আছে? বুঝলাম না? মাল্টিপল কিভাবে স্যার ক্লাস করা যায়? 85 95 কিভাবে করব? 85 মাল্টিপল মাল্টিপল না মাল্টিপ্লাই? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই কোন? 95। আচ্ছা, এটাকে আমরা গুণ করি 90 90 ধরে, তাহলে কত পাবো? 8100। বাট এখান থেকে দেখলাম 5 বেশি ধরছে, এখান থেকে 5 কম ধরছে, তাই? তার মানে 5 5 25 কমায় না, তাহলে পাবো কত? 8000 এমন একটা মান বলছেন যেটা একটা মিন মান আমরা নিয়ে নিতে পারছি। আপনি 85 বলছেন আর ওদিকে 95 বলছেন, বাট আমি 90 90 গুণ করাটা আমার জন্য সহজ। 90 90 গুণ করলে কত পাবো? 8100। 8100। আর ওদিক থেকে কি একটা থেকে 5 বেশি নিয়েছি, একটা থেকে কি 5 কম নিয়েছি, তার মানে কি ওই 5 আর 5 কে গুণ করলে কত পাবো? 25 টাকা বাদ দিই, যার কম নিব ওটা গুণ করে বাদ দিই। বাদ দিলে এটা যে কোনো সংখ্যার থেকে হতে পারে। ধরেন 37 আর 43কে গুণ করতে হচ্ছে, আমরা এটা গুণ করতে পারি 40 × 40, তাহলে কত পাবো? 1600। এটা থেকে 3 বেশি নিয়েছি, এটা থেকে কি 3 কম নিয়েছি? 9 বাদ দিয়ে দেন 15 সেকেন্ড। স্যার আপনার নামটা জানেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান হিমেল। আমাদের অবশ্য সবাই হিমেল নামে চিনে মোটামুটি। আর বাকি কথাবার্তা আসলে ক্লাস হতে হতে হয়ে যাবে। ওকে, তাহলে আজকে পর্যন্তই। আমি ক্লাসে যে কয়েকটা অঙ্ক করাই দিয়েছি শুধু ওই কয়েকটাই করবেন, আর বাসায় কাজ করবেন। স্যার পার্সেন্টেজের মধ্যেই তো সাকসেস ডিসকাউন্ট যেটা ওইটা আছে, ওটা আগামী দিন আলোচনা করবো। করি না, ইচ্ছা করেই করি নাই, কারণ একটু পড়ে আসলে আমার জন্য ভালো হতে পারে। আর এটা আমি অবশ্য সবসময় জিনিসটা মেনটেন করি যে আমি যতটুকু পড়ে ততটুকু আগে কাজ করবো। 5টা অঙ্ক করাবো, 5টা থেকে আগে 50 অঙ্ক করাই দিব, তারপর অন্য কোনো কাজ করবো। ওকে, তাহলে দেখাবো ইনশাল্লাহ।